সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, তোমাদের সবার প্রিয় বাংলা এ প্লাস বইয়ের লেখক বলছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের এইচএসসির খুবই গুরুত্বপূর্ণ একটা গদ্য, অর্ধাঙ্গী। এটা লিখেছেন বেগম রোকেয়া। বেগম রোকেয়া তার জীবদ্দশায় আসলে নারীদের নিয়ে অনেক কাজ করেছেন, অনেক লেখনী লিখেছেন। আজকে আমরা নারীদেরকে যে অবস্থায় দেখতেছি, নারীরা যতটুকু এগিয়ে এসেছে, এর পেছনে বেগম রোকেয়ার অনেক অবদান রয়েছে। ওনার সময়ে আসলে নারীরা অনেক পিছিয়ে ছিল, সবসময় চার দেয়ালে বন্দি ছিল। অনেক নারী দেখা যাচ্ছে যে প্রায় কয়েক বছর ধরে সূর্যের আলোও দেখতো না, বাইরে বেরো হতো না, সবসময় ঘরের মধ্যে বন্দি থাকতো। এখনকার সময় নারীরা যতটুকু উন্নত, আসলে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে পুরুষরাও ততটা উন্নত না। বিভিন্ন ক্ষেত্রে সেক্টরে নারীরা এখন পুরুষকে ছাড়িয়ে গিয়েছে। তো এখন আসলে নারীরা অনেকটাই উন্নতির পথে। তো আমরা আসলে বেগম রোকেয়ার এই অর্ধাঙ্গী প্রবন্ধটা দেখব যে ওই সময়ে আসলে নারীদের কীরকম অবস্থা ছিল এবং সেখানে সেই সময় নারীদেরকে উত্তরণের জন্য তিনি কি লিখেছেন। তিনি লিখেছেন যে কোনো রোগের চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক। তাই অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করিবার পূর্বে তাহাদের অবনতির চিত্র দেখাইতে হয়। তিনি বলেছেন যে একটা রোগটা কোন স্টেজে রয়েছে সেটা যদি আমি নাই জানি, তাহলে তার চিকিৎসাটা কী করব, তাই না? যেমন ধরো যে হরমোন সম্পর্কিত যে রোগগুলো, সেই রোগগুলো কিন্তু সবসময় টেস্ট করতে হয় কোন স্টেজে রয়েছে, সেটা দেখে আবার সেই অনুযায়ী ওষুধের পাওয়ার কম বেশি করতে হয়। সো আসলে রোগটা কোন স্টেজে আছে সেটা জানার আবশ্যক। তাই অবলা জাতির আসলে এই উন্নতি যখন আমি করতে চাচ্ছি, তার আগে দেখি যে অবলা জাতি, এই নারীরা, তারা আসলে কতটুকু অবনতি তাদের হয়েছে, এটা আগে আমাদের দেখতে হবে। আমি স্ত্রী জাতির অবনতি শীর্ষক প্রবন্ধে ভগিনীদিগকে জানাইছি যে আমাদের একটা রোগ আছে, দাসত্ব। মানে ঠিক এখানে বলতে চাচ্ছে, ওনার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে আসলে জানাইছিল যে আমাদের একটা রোগ হচ্ছে দাসত্ব নারীদের। কারণ নারীরা সবসময় দাসত্ব থাকতে পছন্দ করে বা মেনে নিয়েছে, সেটা স্বামীর ঘরে হোক বা পরিবারে হোক, সেটা মেনে নিয়েছে। সে রোগের কারণ এবং অবস্থা কত পরিমাণ ইতিপূর্বে আসলে বর্ণনা করা হয়েছে। সেই রোগের আসলে কারণটা কি, মানে কেন এই রোগটা হচ্ছে এবং অবস্থাটা কতটা ভয়াবহ, সেটা ইতিপূর্বে বর্ণনা করেছে আসলে লেখিকা। কারণ ইতিপূর্বে অনেক লেখনী তিনি লিখেছেন, অনেক প্রবন্ধ লিখেছেন। তো সেই জন্য আসলে বলতেছে যে আমি অলরেডি আসলে অনেক লেখনী লিখেছি। সে রোগের কারণ এবং অবস্থা কত পরিমাণে, মানে ওই রোগটা কেন হচ্ছে এবং এটার অবস্থা কী পরিমাণে, সেটা ইতিপূর্বে আসলে লেখিকা বর্ণনা করেছে তার অন্যান্য প্রবন্ধে। এখন আমরা দেখাইতে চেষ্টা করব যে সেই রোগ হওয়া আমাদের সামাজিক অবস্থায় কেমন বিকৃত হয়েছে, যে এই রোগটা হওয়ার ফলে আমাদের সামাজিক অবস্থা কি হয়েছে, সেটা আমাদের আসলে দেখতে হবে। যে ঔষধপত্রের বিধান স্থানান্তরে দেওয়া হবে, অর্থাৎ এই রোগের ফলে আমাদের সমাজে কীরকম একটা সমস্যার সৃষ্টি হয়েছে, কতটা বিকৃত হয়েছে, সেটা আমরা জেনে বুঝে তারপরে সেই অনুযায়ী আমাদেরকে ওষুধ দিতে হবে। অর্থাৎ এই অংশে বেগম রোকেয়া বলেছেন যে সমস্যার সমাধান করার জন্য প্রথমে সেই সমস্যার প্রকৃতি এবং অবস্থা জানা প্রয়োজন। আর তিনি নারীদের অবনতি ও দাসত্বের রোগকে প্রধান সমস্যা হিসেবে তুলে ধরেছেন। এই সমস্যা নারীদের মনস্তাত্ত্বিক এবং সামাজিক অবস্থায় কিভাবে প্রভাব ফেলেছে তা বিশ্লেষণ করার কথা বলেছেন। সমাধানের পথ নির্ধারণের জন্য এই পর্যবেক্ষণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে লেখিকা বলেছে, এখানে গোড়া পর্দাপ্রিয় ভগ্নীদের অবগতির জন্য দুই একটা কথা বলে রাখা আবশ্যক বোধ করি যে আমি অবরোধ প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হই নাই। কেহ যদি আমার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে পর্দা বিদ্বেষ ছাড়া আর কোনো উদ্দেশ্যে দেখিতে না পান, তবে আমাকে মনে করিতে হইবে যে আমি নিজের মনোভাব উত্তমরূপে ব্যক্ত করতে পারি নাই, অথবা তিনি প্রবন্ধটি মনোযোগ সহকারে পাঠ করেন নাই। তো লেখিকা এখানে বলতে চাচ্ছে যে আমার লেখনীগুলো, এই যে অর্ধাঙ্গী বলো বা ওনার স্ত্রী জাতির অবনতি, এই প্রবন্ধগুলো পড়ার পরে অনেক মানুষ পড়ার পরে আসলে বলে ওঠে যে না, এই বেগম রোকেয়াই হচ্ছে সব নষ্টের মূল। এই বেগম রোকেয়াদের জন্যই কিন্তু নারীরা আজকে এরকম নষ্টর পথে চলে আসছে। পর্দা থেকে মেয়েদেরকে বাহির করে নিয়ে আসছে। তো এই কথাগুলো মানে উনিও শুনতো, ওনার সময় আমরা আজকে যে শুনতেছি বিষয়টা এমন না, ওনার সময় উনি এই কথাগুলো শুনেছিল। যার কারণে উনি আগেই বলে রাখছে যে ভাইয়া, আমি কিন্তু এই নারী জাতিদের এই যে অবরোধ পর্দা প্রথার বিরুদ্ধে আসি নাই। অবরোধ পর্দা প্রথার বিরুদ্ধে এসে এখানে দণ্ডায়মান হয় নাই, আমি পর্দার বিরুদ্ধে না, আগেই বলে রাখতেছে। উনি কিসের বিরুদ্ধে? এই নারীরা যে তাদের দাসত্ব বরণ করে নিয়েছে, এই যে মনস্তাত্ত্বিক যে রোগটা,
এইটার বিরুদ্ধে তিনি এইটা বলেছে। এখন ওনার এই লেখাগুলো পড়ে 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 যখন আসলে সবার একটা ধারণা তৈরি হবে যে নারীদেরকে মনে হয় পর্দার বিরুদ্ধে আসতে বলেছে, পর্দা ছেড়ে বাহির হইতে আসতে বলছে বেগম রোকেয়া, তো এই জন্য উনি আগেই বলে রাখছে যে ভাইয়া আমার উদ্দেশ্য তাদেরকে পর্দার বাহিরে নিয়ে আসে না, আমার উদ্দেশ্য তাদের মনস্তাত্ত্বিকভাবে তাদের মানসিকভাবে ডেভেলপ করাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো বলছে যে এই অংশে লেখিকা তার অবস্থান পরিষ্কার করেছে যে তিনি পর্দার বিরুদ্ধে নন, বরং নারীদের মানসিক দাসত্ব এবং অজ্ঞতার বিরুদ্ধে কথা বলেছেন। কেউ যদি তার আগের প্রবন্ধে শুধু পর্দার বিরোধিতা দেখেন তবে তা ভুল বোঝাবুঝি বলে তিনি মনে করেছেন। এটি বোঝাতে লেখিকা সতর্ক এবং যুক্তিযোগ্য ভাষা ব্যবহার করেছেন। লেখিকা বলেছেন যে আমার এই গল্পগুলো পড়ে, আমার প্রবন্ধগুলো পড়ে কেউ যদি মনে করে যে না লেখিকা পর্দা প্রথার বিরুদ্ধে, তাহলে তিনি বলেছেন যে হ্যাঁ, তাহলে হয়তোবা লেখিকা নিজেই ঠিকমতো ব্যক্ত করতে পারে নাই, মানে নিজের অপারগতা প্রকাশ করছে যে হয়তোবা আমি তাহলে ঠিকমতো লিখতে পারি নাই, আমি বোঝাইতে পারি নাই, অথবা আমি ঠিকমতো লিখছি কিন্তু যিনি পাঠক তিনি হয়তোবা ঠিকমতো পড়ে নাই বা মনোযোগ সহকারে পাঠ করে নাই। এই দুইটার একটাই তো হবে, হয় তিনি ঠিকমতো লিখতে পারে নাই, নতুবা পাঠক ঠিকমতো বুঝতে পারে নাই, এই দুইটার যে কোনো একটাই তো হবে, তাই না? আচ্ছা, এরপরে লেখিকা বলছে সে প্রবন্ধে প্রায় সমগ্র নারী জাতির উল্লেখ আছে। অর্থাৎ ওই প্রবন্ধগুলোতে যিনি লেখিকা লিখেছেন যে সমগ্র নারী জাতির কথা উল্লেখ রয়েছে, অর্থাৎ এখানে স্পেসিফিকভাবে শুধু মুসলিম নারীদেরকে তিনি পর্দার বাইরে আসতে বা এই ধরনের কথা তিনি বলেনি, তিনি সমগ্র নারী জাতির উদ্দেশ্যে কথা বলেছেন যে সকল সমাজের মহিলাগণই কি অবরোধে বন্দিনী থাকেন, যে সকল সমাজের মহিলা কি এই যে অবরোধভাবে বন্দী থাকে, অথবা তাহারা পর্দানশীল নহেন বলিয়া কি আমি তাহাদিগকে সম্পূর্ণ উন্নত বলিয়াছি। অর্থাৎ তিনি বলতে চাচ্ছে যে সমাজে তো অনেক মহিলা, তো সব মহিলা তো আর আসলে অবরোধভাবে বন্দিনী থাকে না, ঘরের মধ্যে সারা জীবন বন্ধ থাকে না, কিংবা যে সকল নারীরা বন্দি থাকে না বা যে সকল নারীরা ঘরের বাইরে বের হচ্ছে তাদেরকেও কিন্তু লেখিকা সাপোর্ট করছে না, বা তাদেরকেও কিন্তু লেখিকা বলছে না যে তারা খুব উন্নত। হ্যাঁ, মানে উনি মেয়েদেরকে সেই বন্দি অবস্থা থেকে তাদেরকে অধিকার সচেতন করতেছেন, কিন্তু তাদেরকে এটাও বলতেছেন না যে তোমরা বের হয়ে বেহায়াপনা করো। হ্যাঁ, এটাও তিনি বলতেছেন না। অলরেডি বিভিন্ন দেশে যে মহিলাগুলো আসলে পর্দার বাইরে এসেছে তাদেরকেও তিনি বলতেছেন না যে না এরা উন্নত হয়ে গেছে, এরা ডেভেলপ হয়ে গেছে, এদেরকেও আসলে উনি সাপোর্ট করতেছেন না। তার মানে উনি আসলে পর্দার বিরুদ্ধে না, সেটা তিনি প্রথমে নিজে ক্লিয়ার করতেছেন। আমি মানসিক দাসত্বের আলোচনা করিয়েছি, অর্থাৎ মানসিকভাবে যে এনস্ল্যাপড মনের দাসত্ব মনোভাবের এই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। লেখিকা নারীদের শারীরিক পরাধীনতা নয় বরং মানসিক পরাধীনতাকে প্রাধান্য হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বুঝিয়েছেন যে পর্দাশীলতা বা পর্দাহীনতা কোনো নারীর প্রকৃত উন্নতি বা অবনতির নির্দেশক নয়, বরং মানসিকভাবে মুক্ত হতে না পারাই তাদের অগ্রগতিতে প্রধান অন্তরায়। অর্থাৎ তিনি বলতেছেন যে পর্দাশীলতা বা পর্দাহীনতা কোনো নারীর আসলে কোনো উন্নতি এখানে ডিফাইন করে না, প্রকৃত উন্নতি আসলে এটা নির্দেশক নয়, বরং মানসিকভাবে মুক্ত হতে পারছে কিনা সেটাই আসলে মূল বিষয়। মানসিকভাবে যদি মুক্ত হতে পারে তাহলেই সে অগ্রগতিতে যাবে, অথবা যদি মানসিকভাবে মুক্ত হতে না পারে তাহলে তার অগ্রগতিতে প্রধান অন্তরায় হবে। অর্থাৎ মানসিক দাসত্বটাই হচ্ছে সবচেয়ে মূল আলোচনার বিষয় বেগম রোকেয়ার কাছে। এরপরে লেখিকা বলেছে কোনো একটা নতুন কাজ করতে গেলে সমাজ প্রথমত গোলযোগ উপস্থিত করে এবং পরে সেই নতুন চালচলন সহিয়ালয়। অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যে কোনো একটা নতুন কোনো কিছু যদি কাজ করতে যাও সমাজে, ধরো যে নতুন কোনো কিছু করতে যাচ্ছ সমাজে, যে জিনিসটা আগে কখনো হয় নাই, তখন কিন্তু সবাই তোমার বিরোধিতা করবে, একটা গোলযোগ সৃষ্টি করবে। যদিও তো ভালো হোক না কেন কাজটা, কিন্তু এতদিন ধরে করে আসছে, মানুষের মধ্যে একটা গেঁথে গেছে, ওইটাকে সহজে ভাঙতে পারে না, সো একটা গোলযোগ সৃষ্টি হবে। কিন্তু পরে দেখা যায় সে নতুন চালচলন কিন্তু সহিয়ালয়। হ্যাঁ, তখন নতুন জিনিসটা কিছুদিন পরে ওটা কিন্তু সহ্য হয়ে যায়। হ্যাঁ, তাহার দৃষ্টান্তস্বরূপ পার্সি মহিলাদের পরিবর্তিত অবস্থার উল্লেখ করিয়াছে যে পার্সি মহিলারা পূর্বে তাহাদের আসলে ছত্র মানে ছাতা ব্যবহারেও আসলে অধিকার ছিল না, মানে মেয়েরা যে ছাতা ব্যবহার করবে এটাও আসলে অধিকার ছিল না তাদের। তারপর তাহাদের বাড়াবাড়িটা আছে সীমা লঙ্ঘন করিয়াছে, তবুও তো আসলে পৃথিবী ধ্বংস হয় নাই। তারপর তাদের বাড়াবাড়িটা যখন সীমা লঙ্ঘন করিয়াছে, কিন্তু এরপরও কিন্তু আসলে পৃথিবী ধ্বংস হয় নাই। তো এই অংশে লেখিকা সমাজের প্রতিক্রিয়ার প্রাকৃতিক নিয়মের কথা উল্লেখ করেছেন। যখন কোনো নতুন পরিবর্তন শুরু হয় তখন কিন্তু প্রাথমিকভাবে বিরোধের সম্মুখীন হয়, সবাই বিরোধিতা করবেই। যেমন পার্সি
মহিলাদের উদাহরণ দিয়ে তিনি দেখিয়েছেন যে ঐতিহ্যের কঠোরতা ভাঙার পর, মানে এই যে ঐতিহ্য ছিল যে মেয়েরা ছাতা ব্যবহার করতে পারবে না, এই যে কঠোর একটা নিয়ম, এটা ভাঙার পর সমাজ কিন্তু ধ্বংস হয়ে যায় নাই, সেটা বলতে যাচ্ছে, বরং মানুষ ধীরে ধীরে কিন্তু পরিবর্তনের সাথে মানিয়ে নিয়েছে। পরে যখন নারীরা ছাতা ব্যবহার করা শুরু করে দিল তখন ধীরে ধীরে কিন্তু মানিয়ে নিয়েছে, যে না, পরে তারা বুঝতে পারলো যে না, কী ব্যাপার, মেয়েরা আবার ছাতা ব্যবহার করে, এটা আবার কোনো কথা হইলো। যেমন এক সময় কী হইতো যে কোনো স্ত্রীর যদি আসলে স্বামী মারা যাইতো তখন কী হইতো, মহিলাকেও আসলে আগুনে পুড়ে মেরে ফেলা হইতো। তো এত কঠোর একটা নিয়ম ছিল, মানুষ বলতো যে স্বামী নাই, স্ত্রী কেন বেঁচে থাকবে। তো পরবর্তীতে ধীরে ধীরে সে কিন্তু সংস্কার হয়েছে, মানুষ কিন্তু ওই সময় ওইগুলো বিরোধিতা করছিল। আর তারপরে যখন আসলে দেখা গেছে যে না, নারীদের আসলে জীবন, তাদের অধিকার রয়েছে বেঁচে থাকার, বিধবা বিবাহ প্রথা চালু হইলো, তো ধীরে ধীরে তো সমাজটা আসলে ডেভেলপ হইলো, তাই না? এই জন্যই আসলে তিনি বলেছেন যে সমাজের প্রথম যখন আসলে নতুন কিছু করতে যায় একটা গোলযোগ সৃষ্টি হবে, কিন্তু ধীরে ধীরে সেটা মানিয়ে নিতে হবে বা মানিয়ে নেওয়া যায়। এরপরে লেখিকা বলছে, এখন পার্সি মহিলাদের পর্দা মোচন হইয়াছে সত্য, কিন্তু মানসিক দাসত্ব মোচন হইয়াছে কি? যে না, পার্সি মহিলাদের ঠিক আছে পর্দা মোচন হয়ে গেছে, তারা একটু ডেভেলপ হয়েছে, কিন্তু তাদের মানসিক দাসত্ব কি মোচন হইয়াছে? অবশ্যই হয় নাই। আর ওই যে পর্দা ছাড়িয়াছেন তাহা দ্বারা তাহাদের স্বকীয় বুদ্ধি বিবেচনায় তো কোনো পরিচয় পাওয়া যায় না। মানে ওই যে পর্দা যে ছাড়িয়েছে এ দ্বারা তাদের বুদ্ধি বিবেচনা কোনো ডেভেলপ হয়েছে, এটাও তো আসলে কোনো পরিচয় পাওয়া যায় না। মানে উনি বলতে চাচ্ছেন যে পর্দা ছেড়েছে এটার আমি পক্ষে না, পর্দা পরারও উনি বিরোধিতা না, আবার পর্দা যে ওই পার্সি মহিলারা ছাড়লো এর ফলেও তাদেরকে সাপোর্ট করছে না। মানে তারা যে আসলে ওই পর্দা ছাড়ার ফলে যে একদম বুদ্ধি বিবেচনা একদম অনেক বড় হয়ে গেলো, বিষয়টা এমন না। তিনি বলছেন যে বাহ্যিকভাবে পর্দা তুলে ফেলাই নারীর কোনো স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্য নয়, বরং তাদের মানসিক দাসত্ব মুক্ত হওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ। তিনি পর্দা ছাড়ানোর পরেও পার্সি মহিলাদের মানসিক পরাধীনতা উল্লেখ করে বিষয়টি গভীরভাবে যেতে বলেছেন। অর্থাৎ তিনি একটা উদাহরণ দিয়ে বলেছেন যে না, পর্দা ছাড়লেই আসলে সে যে হয়ে গেল, ডেভেলপ হয়ে গেল, বিষয়টা এমন না। মানসিকভাবে দাসত্ব থেকে মুক্তি পেতে হবে। তাহারা যে জড় পদার্থ, সেই জড় পদার্থই কিন্তু আছে পার্সি মহিলা। পুরুষ যখন তাহাদিগকে অন্তঃপুরে রাখিতেন তাহারা তখন সেইখানেই থাকিতেন। আবার পুরুষ যখন তাহাদের নাকের দড়ি ধরিয়া টানিয়া তাহাদিগকে মাঠে বাহির করিয়াছেন তখন তারা পর্দার বাহির হইয়াছেন। ইহাতে রমণীকুলের বাহাদুরি কি? মানে বলতেছে যে পুরুষ যখন ভিতরে রাখছে ভিতরে থেকেছে, আবার পুরুষ যখন নাকে দড়ি টেনে তাদেরকে মাঠে বাইর করেছে তখন আবার বাইর হয়েছে, এটি আবার রমণীকুলের বাহাদুরি কি? ওইরূপ পর্দা বিরোধ কখনোই প্রশংসনীয় নয়। মানে বলতে চাচ্ছে যে এই নারীরা তো আসলে সবসময় পুরুষের অনুকূলে থাকে। হ্যাঁ, উনি বলতে চাচ্ছে যে পুরুষরা যা বলে সে ওভাবে চলতেছে। এখন অবশ্য ওই রকম নাই, মানে ওনার ওই সময় এখন এমন একটা অবস্থা যে আসলে কোনো সংসারে তো দেখা যায় যে পুরুষদেরকেই আসলে নারীরা নাকে দড়ি দিয়ে টান দেয়। তো বিষয়টা এরকম। এখন ওই সময় কিন্তু এরকম একটা অবস্থা ছিল যে নারীরা সবসময় তাদের মানসিক দাসত্ব মেনে নিয়েছেন। তারা মেনে নিয়েছেন যে না, যেভাবে চলাবে, যেভাবে রাখবে সেভাবেই থাকবো। তো এখানে নারী সমাজের স্বাধীনতা এবং পর্দা বিরোধী মনোভাবের প্রতি কটাক্ষ করা হয়েছে। অর্থাৎ এখানে নারী সমাজরা যে আসলে পরাধীন ছিল এই বিষয়টা তিনি এখানে উল্লেখ করেছেন। লেখক বলেছে নারীরা তাদের পুরুষের অধীনে, যেমন কখনো পর্দার অন্তরালে এবং কখনো তাদের পুরুষের নির্দেশে বাহিরে বেরিয়ে আসে, তবে এতে তাদের কোনো বাহাদুরি বা গৌরব নেই। পর্দার বিরুদ্ধে মনোভাব প্রকাশ করে লেখক নারীর প্রকৃত মর্যাদা এবং আত্মমর্যাদার প্রতি গুরুত্ব দেন। তিনি পর্দা বিরোধী অবস্থানকে প্রশংসনীয় মনে করেন না। এরপরে লেখিকা কি বলেছেন? কলম্বাস হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস, আমেরিকার বিখ্যাত বা ইতালীয় নাবিক, এই নিয়ে হচ্ছে কলম্বাস। তো যখন আমেরিকা আবিষ্কার করতে কৃত সংকল্প হন, কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করার জন্য আসলে সংকল্প হন, তখন লোকে তাহাকে বাতুল, মানে পাগল বলছো। মানে নতুন কোনো কিছু যখন করতে যাবা তখন মানুষ তো তোমাকে পাগল বলবেই, বলে নাই কি? হ্যাঁ, অবশ্যই বলেছে। যেমন আমি যখন প্রথম ইউটিউব শুরু করেছিলাম সে 2017 সালে, আমাকে অনেকে পাগল বলতো, আমাকেও নিয়ে অনেক হাসি ঠাট্টা করতো, আর বলতো যে এগুলো কী ভিডিও করিস, হ্যাঁ কে দেখবে তোর এই ভিডিও? তো নতুন কোনো কিছু করতে গেলে মানুষ এরকম হাসি ঠাট্টা করবেই। নারী আপন সত্য স্বামিত্ব বুঝিয়া আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চাহে, ইহা বাতুলতা বই আর কি, মানে ইহা পাগলামি ছাড়া আর কি। অর্থাৎ এখানে উনি বলতে চাচ্ছেন যে যখন তুমি সমাজে নতুন কিছু করতে যাবো মানুষ তা পাগল বলবে। এই যে বেগম রোকেয়াও যখন নতুন কোনো কিছু ইন্ট্রোডিউস করতেছে সমাজের সাথে, যে নারীদের মানসিক দাসত্ব থেকে বের হইতে হবে, এই জিনিসগুলোও মানুষের কাছে একটা পাগলামি মনে হবে। মানুষ বলবে এগুলো বেগম রোকেয়া কী বলে। মানে লেখিকা এখানে বলতে চাচ্ছে যেমন কলম্বাসকে যেমন পাগল বলা হয়েছিল, তেমনি নারীদের নিজস্ব অধিকার এবং মর্যাদা দাবি করাকেও বলা হচ্ছে যে বাতুলতা, মানে পাগলামির একটা বিষয়। এটা সামাজিক মানসিকতার সীমাবদ্ধতা একটা নির্দেশ করতেছে এখানে।
এরপরে লেখিকা বলছেন যে পুরুষগণ স্ত্রী জাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করেন তাহাতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হইতে পারি না, কারণ পুরুষরা মুখে মুখে যতটুকু সম্মান করে তাতে তো বাস্তবে আমাদের সেভাবে সম্মান দেয় না। মুখে মুখে যতই আমাদেরকে বলতেছে যে নারীরা অনেক উপরে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, নারী পুরুষ সমান অধিকার, কিন্তু বাস্তবে তো সেটা হয় না। এই জন্য আসলে যতই সম্মান প্রদর্শন করুক না কেন মুখে মুখে, তাতে আমরা নারীরা কিন্তু সম্পূর্ণরূপে তৃপ্ত হইতে পারি না। লোকে কালী, শীতলা প্রভৃতি, রাক্ষস প্রভৃতি দেবীকে কিন্তু ভয় করে, পূজাও করে সত্য, কিন্তু সেই বাঘিনী, নাগিনী, সিংহী প্রভৃতি দেবীও কি ভয় ও পূজা লাভ করে না? যেমন আমরা মানুষরা আসলে ভয় করে এদেরকে পূজা করতেছে, কিন্তু ওরাও কি পূজা পাচ্ছে না? পাচ্ছে। তবে দেখা যায় যে আসলে পূজাটা পাইতেছে কে, রমণী কালী না রাক্ষসী নিমুন্ডা মালিনী? মানে বলতেছে যে পূজাটা আসলে কিভাবে দিচ্ছে, ভয়ে পেয়ে নাকি ভালোবেসে নাকি কিসের জন্য, এটা নিয়ে আসলে দ্বন্দ্ব তার মনে হয়তো একটা সৃষ্টি হচ্ছে, যে মানুষকে, এই নারীদেরকেও আসলে সম্মান সেরকম মুখে মুখে বলে, কিন্তু বাস্তবে তো আসলে সম্মানটা সেভাবে করে না। তো আর এই যে ভয়ে পেয়ে নারীরা যদি আসলে ওরকম রাক্ষসী বা ভয়ে এরকম কোনো কিছু হইতো তবেই কি সম্মানটা পাইতো, তার আগে কি পাবে না? মানে উনি আসলে বলতে চাচ্ছে এরকম একটা কিছু, যে তিনি বলতে চাইছে যে দেবী কালী বা শীতলার মতো রাক্ষস প্রভৃতি দেবীদের সমাজে পূজা করে ভয়ে, কিন্তু তাদের প্রকৃত গুণাবলীর কারণে কিন্তু তাদেরকে শ্রদ্ধা পূজা করতেছে না। একইভাবে বাঘিনী সিংহের মতো দেবীদেরও পূজা করা হয়, কিন্তু সেগুলো ভয় থেকে উদ্ভূত। এটি আসলে প্রশ্ন তোলে যে এই পূজা বা সম্মান কি সত্যিকারভাবে নারী বা রমণীর জন্য, নাকি এটা শুধুমাত্র তাদের ভয় বা শক্তির প্রতি? এই তর্কের মাধ্যমে বেগম রোকেয়া সমাজের চিন্তাধারার পরিবর্তনের প্রয়োজনীয়তা নির্দেশ করেছেন। যে আপনার কি মনে হয় সমাজের এই যে দ্বিচারিতা থেকে মুক্ত হতে কি পেরেছে? এরপর লেখিকা বলছে যে নারীকে শিক্ষা দিবার জন্য গুরু লেখে সীতা দেবীকে। সীতা আমরা সবাই চিনি, রামায়ণে বর্ণিত মিথিলার আছে জনকের কন্যা বা রামচন্দ্রের পত্নী, স্ত্রী বললে সবাই চিনে। সো ওই দেবীকে কিন্তু, ওই সীতা দেবীকে কিন্তু আদর্শরূপে দেখাইয়া থাকেন। হ্যাঁ, মানে নারীকে শিক্ষা দিতে গেলে সবাই কিন্তু একটা বেস্ট এক্সাম্পল দেয় যে সীতাকে দেখো। সেই সীতা কিন্তু অবশ্যই পর্দানশীল ছিলেন না। তো উনি যে আসলে পর্দানশীল থাকার পরে যে আসলে এইরকম একটা আদর্শ বা চরিত্র বা এরকম একটা হয়ে গেছেন, বিষয়টা কিন্তু এমন না। তিনি আসলে রামচন্দ্রের অর্ধাঙ্গী, রানী, প্রণয়িনী এবং সহচরী। আর রামচন্দ্র প্রেমিক, ধার্মিক সবই, কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করিয়াছেন তাহাতে প্রকাশ পায় যে এটা পুতুলের সঙ্গে কোনো বালকের যে সম্বন্ধ, সীতার সঙ্গে রামের সম্বন্ধ প্রায় সেই রূপ। অর্থাৎ তিনি বলতে চাচ্ছে যে না, রামচন্দ্র যার স্ত্রী সীতা ছিল, তো ওদের মধ্যে যে সম্পর্ক, বিষয়টা এরকম যে হয়ে গেছে যে একটা পুতুলের মতো সম্পর্ক হয়ে গেছে। হ্যাঁ, ছোট বাচ্চাদের যেমন পুতুল হারিয়ে গেলে ছোট বাচ্চারা কষ্ট পায়, ঠিক সেরকম রামের যখন সীতা হরণ হয়ে গেছে তখন সে আসলে কষ্ট পেয়েছিল এই কারণে যে তার একটা পুতুল হারিয়ে গিয়েছে, মানে ওইটার সাথে একটা তিনি তুলনা করেছে। বা স্ত্রী হারিয়ে যাওয়ার পরে যে ভালোবাসা থেকে যে জিনিসটা আসে, সেই জিনিসটা আসে নাই। উনি আসলে বলতে যাচ্ছে যে এটা শুধুমাত্র তার কাছে একটা জিনিস ছিল, হারিয়ে গেছে, এই হারানোর ফলে যে তার মধ্যে একটা কষ্ট তৈরি হয়েছে, বা এই হারানোর ফলে তার মধ্যে একটা টেনশন তৈরি হয়েছে। কিন্তু বাস্তবে নারীদেরকে ভালোবেসে তার ভালোবাসার পরে যে সম্মান শ্রদ্ধা, ওই জায়গা থেকে আসলে রামচন্দ্র জিনিসটা ফুটায় তুলতে পারে নাই, বা পুরা গল্পের মধ্যে উনি এই জিনিসটা প্রকাশ পায়নি যে না, ভালোবেসে রাম সীতার জন্য এত দৌড়াদৌড়ি করেছে। তো এই জিনিসটা আসলে বলতে যাচ্ছে যে না, নারীকে আসলে ওই পুতুলের সাথে তুলনা করেছে, যে নারীকে যখন তোমরা শিক্ষা দিতে যাও, বেস্ট এক্সাম্পল সীতাকে দিতে যাও, সেই সীতাও কিন্তু আসলে রামের প্রতি একটা দাসত্ব বরণ করে নিয়েছিল, সেটা আসলে এখানে বলতে চাচ্ছে। এই অংশে লেখিকা সীতা রামের সম্পর্ককে সমালোচনা করেছেন, তিনি ইঙ্গিত দিয়েছেন যে সীতাকে রামের সমান সঙ্গী বা স্বাধীন ব্যক্তি হিসেবে দেখা হয়নি, বরং তিনি রামের প্রতি নির্ভরশীল ছিলেন, যা নারীর ক্ষমতায়নের পরিপন্থী। সীতার অবস্থান মানসিক এবং সামাজিক দাসত্বের প্রতীক। তো আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা কিন্তু একটু ডিটেলসে পড়তেছি, আমাদের সময় লাগবে। অন্যান্য ভিডিও থেকে আমার ভিডিওটা একটু বড় হবে স্বাভাবিক, কিন্তু আমি ডিটেলসে পড়াবো। তো এই ক্লাসের ফাঁকেই বলে রাখি যে তোমাদের এইচএসসির জন্য আমার একটা বই রয়েছে, নাম হচ্ছে বাংলা এ প্লাস। তোমাদের এইচএসসির বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র একদম সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে এই বইয়ে। তোমরা যদি এইচএসসিতে ভালো করতে চাও, বাংলা প্রথম এবং দ্বিতীয় উভয় পত্র যদি এ প্লাস পেতে চাও, অবশ্যই এই বইটা কিনিও nahi24.com, অথবা এই যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল না দিয়ে সরাসরি নাম ঠিকানা দিয়ে দিবে।
ঠিক আছে। তো বেস্ট হয় nahi24.com গিয়ে অর্ডার করলে, কারণ ওখানে অর্ডার করলে ম্যামও পাবে, স্লিপ পাবে, প্রমাণ থাকবে তোমার বই অর্ডার করার জন্য। বাংলা প্রথম দ্বিতীয় নিয়ে কোনো টেনশন করতে হবে না, জাস্ট একটা বই কিনবে, আমার ক্লাস করবে, একদম ওকে। বাংলা প্রথমও শেষ, দ্বিতীয় শেষ। চলে আসছি আমরা পরবর্তী অংশে। বালক ইচ্ছা করিলেই পুতুলকে প্রাণপণে ভালোবাসিতে পারে, পুতুল হারিলে বিরহে অধীর হইতে পারে, পুতুলের ভাবনায় অনিদ্রায় রজনী যাপন করিতে পারে, পুতুলটা যে ব্যক্তি চুরি করিয়াছিল তার প্রতি খর্গহস্ত হইতে পারে, হারানো পুতুল ফিরিয়া পাইলে আহ্লাদে আটখানা হইতে পারে, আবার বিনা কারণে রাগ করিয়া পুতুলটা কাদায় ফেলিয়াও দিতে পারে। কিন্তু পুতুল বালকের কিছুই করিতে পারে না, কারণ হস্তপদে থাকা সত্ত্বেও পুত্তলিকা অচেতন পদার্থ। তো বালক তাহার পুতুল স্বেচ্ছায় আনলে উৎসর্গ করিতে পারে, পুতুল পুড়িয়া গেলে দেখিয়া ভূমে লুটাইয়া ধুলি ধূসরিত হইয়া উচ্চস্বরে কাঁদিতেও পারে। তার মানে আসলে এই লাইনগুলো দিয়ে লেখিকা এখানে মেয়েদেরকে পুতুলের সাথে তুলনা করেছে, যে বালক চাইলে পুতুলের ভাবনায় রাত যাপনও করতে পারে টেনশনে, বা পুতুলটা যে হারিয়ে গিয়েছিল হারানোর ফলে আবার যখন ফিরে পাবে তখন হারাতে খুশিও হতে পারে, আবার কোনো কারণে মন না চাইলে আবার পুতুলকে রাগ করে কাদায় ফেলেও দিতে পারে। মানে নারীদেরকে এটা পুতুলের সাথে, জড় পদার্থের সাথে তুলনা করেছে। এখানে লেখক বালকের সম্পর্ক এবং অনুভূতির মাধ্যমে জীবনের একপাক্ষিকতা এবং সীমাবদ্ধতা তুলে ধরেছেন। বালক তার পুতুলের প্রতি যেভাবে বিভিন্ন অনুভূতি ও আচরণ প্রকাশ করতে পারে, পুতুল কখনোই সে অনুভূতি ফিরিয়ে দিতে পারে না, কারণ তা কেবল একটা জড় পদার্থ, একটা অচেতন পদার্থ। এটা মানব সম্পর্কের প্রতি একটা গভীর প্রতীক, যেখানে একপাক্ষিক ভালোবাসা, কষ্ট, আনন্দ এবং রাগের অনুভূতি থাকলেও প্রতিদান বা প্রতিক্রিয়া পাওয়া যায় না। এরপরে প্রবন্ধের অংশ। রামচন্দ্র স্বামিত্বের 16 আনা পরিচয় দিয়েছেন, আর সীতা কেবল প্রভু রামের সহিত বনযাত্রায় ইচ্ছা প্রকাশ করিয়া দেখাইছেন। মানে রামচন্দ্র স্বামিত্বের 16 আনা পরিচয় দিয়েছে, কিন্তু সীতা কি করেছে? সীতা হচ্ছে কেবল কুমাত্র প্রভু রামের, মানে রামকে তার স্বামী হিসেবে প্রকাশ না করে তাকে প্রভুর মতো, মানে প্রভু মানে কি মালিক, এই মালিকের মতো আসলে দেখেছেন, যে উনি সীতা শুধু ভেবেছে যে এটা আমার মালিক, এই মালিকের সহিত বনযাত্রার ইচ্ছা প্রকাশ করে দেখাইয়াছেন, যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে, যে এই মেয়েদেরও বা তারও সীতারও যে একটা ইচ্ছা শক্তি রয়েছে, ওইটা আসলে তার নিজের ইচ্ছায় আসলে সে এই বনযাত্রায় যাচ্ছে না, শুধুমাত্র তার স্বামী যাচ্ছে বিধায় যাচ্ছে। হ্যাঁ, রাম বেচারা অবোধ বালক, সীতার অনুভব শক্তি আছে, ইহা তিনি বুঝতে চাহেন নাই। হ্যাঁ, সে সীতার যে অনুভব শক্তি আছে এগুলো বোঝার কোনো দরকার মনে করি না, কেননা বুঝিয়া কার্য করিতে গেলে স্বামিত্বটা তো পূর্ণ মাত্রায় খাটাইতে চাইতো না। সব কিছু যদি নারীদের ওই যেরকম বোঝাইতে যাইতো, হ্যাঁ, নারীদের কি দরকার না দরকার অনেক সময় পুরুষরা বুঝেও বুঝতে চায় না, কারণ অত কিছু বুঝতে গেলে তো আসলে নিজের স্বামিত্বটা খাটে না। হ্যাঁ, স্বামীরা আসলে ভাবে যে আমি আসলে প্রভুর মতো, মানে মালিকের মতো, আমার স্ত্রীরা হচ্ছে গোলামের মতো। তো সীতার অমন পবিত্র হৃদয়খানি অবিশ্বাসের পদাঘাতে দলিত ও চূর্ণ করিতে পারা যাইত না। আচ্ছা, দেশকালের নিয়মানুসারে কবির ভাষায় সুর মিলাইয়া না হয় মানিয়া লইছে আমরা স্বামী দাসী নহি অর্ধাঙ্গী, আমরা স্বামীর দাসী নহি অর্ধাঙ্গী, মানে ওই দেশ বা কালের নিয়ম অনুসারে একটা কবিরা যেরকম কথা বলে ওইরকম কবিদের কথার সাথে মিলিয়ে বললাম যে না, আমরা স্বামীর দাসী নই, আমরা অর্ধাঙ্গী। ঠিক আছে, তো আমরা তাহাদের গৃহে গৃহিণী বা মরণে অনুগামিনী বা সুখ দুঃখে সমভাগিনী, ছায়াতুলের সহচারী ইত্যাদি। মানে অর্ধাঙ্গীর মানেটা আসলে বোঝাচ্ছে যে না, ঠিক আছে, মানুষের কথা মেনে নিলাম যে আমরা স্বামীর দাসী না, আমরা অর্ধাঙ্গী, কিন্তু সেক্ষেত্রে তাহলে তাদের গৃহে আমরা গৃহিণী হয়ে থাকবো, মরণে অনুগামিনী হয়ে থাকবো, সুখ দুঃখে সমভাগ থাকবে, আমাদের ছায়াতুলের সহচারী থাকবে, এরকমটাই থাকা উচিত, তাই না? তো কিন্তু কলিযুগে আমাদের ন্যায্য অর্ধাঙ্গী লইয়া পুরুষগণ কিরূপ বিকলাঙ্গ হইয়াছেন, তাহা কি কেউ একটু চিন্তা চক্ষে দেখিয়াছেন? এটা আসলে প্রশ্ন করেছেন। সো আমরা উপরে যেটুকু পড়লাম সেটা একটু ব্যাখ্যা দেখি, যে লেখিকা রামচন্দ্র এবং সীতার সম্পর্কের মধ্যে একটা গভীর আত্মিক বিশ্লেষণ করেছেন, যে তিনি রামচন্দ্রের স্বামিত্ব বা অধিকার মালিকানা সম্পর্কে উল্লেখ করেছেন, কিন্তু সীতা তার ব্যক্তিত্ব এবং অনুভূতির শক্তি বুঝতে পারেননি। সীতা নিজের ইচ্ছা প্রকাশের মাধ্যমে তার অনুভূতির শক্তি প্রদর্শন করেছিলেন, কিন্তু রামচন্দ্র তা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন। লেখক এখানে নারীর অবস্থান এবং সম্পর্কের ক্ষেত্রে অধিকার, সমানতা এবং বিশ্বাসের গুরুত্ব তুলে ধরেছেন, যেখানে পুরুষের মালিকানা নারীর স্বাধীনতা এবং আত্মমর্যাদাকে বা আত্মসম্মানকে ক্ষুণ্ণ করে। মানে পুরুষ এখানে পুরুষরা নিজে থেকে মালিক মনে করছে, যার কারণে নারীদের স্বাধীনতা এবং আত্মসম্মান বলতে কিছুটা ক্ষুণ্ণ হচ্ছে। কিন্তু কলিযুগে আমাদের ন্যায় অর্ধাঙ্গী লইয়া পুরুষগণ কিরূপ বিকলাঙ্গ হইয়াছেন, তাহাকে কেউ একটু চিন্তা চক্ষে দেখিয়াছেন? মানে আমাদের নারীদেরকে যে আসলে অর্ধাঙ্গী বলা হচ্ছে, সে তো আসলে অর্ধাঙ্গী মানে কি? মানে হচ্ছে অর্ধেক অঙ্গ।
তো এই যে পুরুষগণ তাদের আসলে অর্ধেক অঙ্গ লইয়া যে কীরকম একটা বিকলাঙ্গ হয়েছে সেটাকে একটু তারা চিন্তাচক্ষে দেখিয়েছেন। আক্ষেপের বিষয় একটা হচ্ছে এই যে লেখিকা আসলে এখানে চিত্রকার নয়, বলছে আমি চিত্রকার নহি, নতুবা এই নারীরূপ অর্ধাঙ্গ লইয়া তাহাদের কেমন অপরূপ মূর্তি হইয়াছে তা আমি আঁকিয়া দেখাইতাম। মানে লেখিকা এখানে বলতে চাচ্ছে যে তোমাদের কপাল ভালো যে আমি চিত্রকার নই, নয়তোবা আমাদেরকে যে অর্ধাঙ্গী বলো, বাস্তবে তো আসলে অর্ধাঙ্গী বলতে আমাদেরকে অর্ধেক অধিকার বা ওইরকম মর্যাদা তো আমরা পাই না। তো সেই হিসাবে আমি যদি একটা ছবি আঁকতাম যে নারীদেরকে অর্ধাঙ্গ মানে আসলে অর্ধেক অঙ্গ যদি আসলে পুরুষদের সাথে মিশ্রণ করে একটা ছবি আঁকিয়ে তাহাদেরকে দেখানো যাইতো যে এটা তোমার ছবি, মানে কীরকম লাগতো, তাহলে এই অর্ধাঙ্গ লইয়া তাদের কেমন অপরূপ মূর্তি হইতো এটা আসলে তাদেরকে আঁকিয়া দেখাইতো, সেটা লেখিকা এখানে বলছে। তো লেখিকা এখানে দেখিয়েছে যে পুরুষের মানসিক এবং সামাজিক বিকৃতি তাদের অর্ধাঙ্গের সঠিক মর্যাদা না দেওয়ার ফলে সৃষ্টি হয়েছে। মানে পুরুষদের যে মানসিক এবং সামাজিক একটা বিকৃতি হয়েছে সেটা কিন্তু এই তাদের স্ত্রীদের সঠিক মর্যাদা না দেওয়ার ফলেই সৃষ্টি হয়েছে। তিনি একে একটা সম্পূর্ণ মূর্তির মতো তুলে ধরেছেন। এখানে তিনি সমাজের বিদ্যমান অবিচারের প্রতি কটাক্ষ করেছেন। তো এরপরে বলছে শুক্লকেশ। শুক্লকেশ মানে সাদা চুল বিশিষ্ট, শুক্লকেশ মানে সাদা পাকা। বুদ্ধিমানগণ বলেন যে আমাদের সাংসারিক জীবনটা দ্বিচক্র শক্তের ন্যায়। এ শক্তের একটা চক্র হচ্ছে পতি, অপরটা হচ্ছে পত্নী। তাই ইংরেজি ভাষায় কথায় কথায় স্ত্রীকে অংশিনী বা পার্টনার বা উত্তমার্ধ বা বেটার হাফ ইত্যাদি বলা হয়। জীবনের কর্তব্য অতি গুরুতর, সহজ নয়। তো এরপরে লেখিকা বলছে যে সুকঠিন গার্হস্থ্য ব্যাপার সুশৃঙ্খল কে পারে চালাতে, রাজ্য শাসনের রীতিনীতি সূক্ষ্মভাবে রয়েছে ইহাতে। এই উদ্ধৃতিতে লেখক বলছে যে গার্হস্থ্য জীবন এবং পরিবারের পরিচালনার কঠিন কাজকে রাজ্য শাসন এবং শৃঙ্খলা ব্যবস্থার সাথে তুলনা করেছেন। তিনি বলেন গার্হস্থ্য জীবন যেমন কঠিন এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হতে হয়, তেমনি রাজ্য শাসনের মতোই এর সূক্ষ্ম নিয়ম রয়েছে, যা ভালোভাবে চালাতে পারে শুধুমাত্র একজন দক্ষ ব্যক্তি। এই উদ্ধৃতিতে লেখক বলছে গার্হস্থ্য জীবন এবং পরিবার পরিচালনার কঠিন কাজকে রাজ্য শাসন এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার সাথে তুলনা করেছেন। অর্থাৎ তিনি বলছেন যে সাংসারিক যে জীবনযাপন, এই পরিবার পরিচালনার কঠিন কাজটা রাজ্য শাসনের মতোই আসলে একটা সুশৃঙ্খল ব্যবস্থাপনার মতো হওয়া উচিত। তিনি বলেন যে গার্হস্থ্য জীবন যেমন কঠিন এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হতে হয়, তেমনি রাজ্য শাসনের মতোই এর সূক্ষ্ম কিন্তু কিছু নিয়ম রয়েছে এই সংসার জীবনে, যা ভালোভাবে যদি চালাতে পারে একজন শুধুমাত্র দক্ষ ব্যক্তি। এরপরে লেখিকা বলছে বোধহয় এই গার্হস্থ্য ব্যাপারটাকে মস্তক স্বরূপ কল্পনা করিয়া শাস্ত্রকারগণ পতি ও পত্নীকে তাহাদের অঙ্গ স্বরূপ বলিয়াছেন। মানে বলতে যাচ্ছে হয়তোবা এই যে গার্হস্থ্য ব্যাপারটাকে মানে তাদের পারিবারিক যে দায়িত্ববোধ বা সংসার চালানোর ব্যাপারে তাদের যে দায়িত্ব কর্তব্য সহযোগিতা, এইটার কথা চিন্তা করে হয়তোবা স্বাস্থ্যকারগণ হয়তোবা এই তাদের পতি এবং পত্নীকে তাদের অঙ্গ স্বরূপ বলিয়াছেন, মানে একে আরেকজনের অঙ্গ স্বরূপ বলিয়াছেন। অর্থাৎ দুইজনের সমান দায়িত্ব কর্তব্য রয়েছে, এই দিক থেকে হয়তোবা চিন্তা করে তাদেরকে অঙ্গ স্বরূপ বলিয়াছেন। কিন্তু বাস্তবে তারা দুইজনে যদি সমান দায়িত্ব পালন করে তো দুইজনের সমান মর্যাদা যেরকম থাকা উচিত সেরকম কিন্তু পায় না। তবে দেখা যাক বর্তমান যুগে সমাজের মূর্তিটা আসলে কেমন, মানে বর্তমান যুগে আসলে মূর্তিটা কেমন হয় সেটা তিনি দেখানোর চেষ্টা করেছেন। যে লেখিকা সংসার জীবনের গুরুত্ব এবং জটিলতা তুলে ধরেছেন, যেখানে পতি ও পত্নীকে একে অপরের অঙ্গ বা অংশ হিসেবে দেখা হয়েছে, যেন তাদের সম্পর্ক একটা দ্বিচক্র সকেটের মতো। ইংরেজিতে স্ত্রীকে পার্টনার বা বেটার হাফ বলা হয়, মানে সম্পর্কের সমানত্ব বা গুরুত্ব বোঝায়, মানে পার্টনার বা বেটার হাফ অর্ধেক। তিনি মনে করেন যে সংসার পরিচালনা অত্যন্ত কঠিন, এটি রাজ্য শাসনের মতো সূক্ষ্ম এবং দায়িত্বশীল কাজ। স্বাস্থ্যকারগণ প্রতিপন্থীকে একে অপরের অঙ্গ হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু লেখক বর্তমান সমাজের চিত্রটা দেখাতে এখানে ইঙ্গিত করেছেন যে বর্তমান সমাজের চিত্রটা উনি দেখাচ্ছে এরকম যে মনে করুন কোনো স্থানে পূর্ব দিকে একটা বৃহৎ দর্পণ রয়েছে, মানে পূর্ব দিকে ধরো যে একটা বিশাল বড় একটা আয়না রয়েছে। এখন আপনি আপাদমস্তক নিরীক্ষণ করতে পারবেন আপনার দক্ষিণ ভাগ পুরুষ, যে পূর্ব দিকে আমি মুখ করে দাঁড়িয়ে আছি, আমার দক্ষিণ ভাগ মানে ডান হাতের দিকে আমি আসলে পুরুষ এবং বাম দিকের ভাগটা হচ্ছে আমি স্ত্রী, মানে আমার ডান দিকেরটা আমি পুরুষ আছি এবং বাম দিকেরটা আমি স্ত্রী। আমাকে কেটে দুই ভাগ করে দিল, একটা ছবিকে কেটে যেমন দুই ভাগ করে দেয় এরকম করে দিল। সো এই দর্পণের সম্মুখে দাঁড়িয়ে দেখুন তো আপনার দক্ষিণ বাহু, মানে আয়নার সামনে আমি যে দেখতেছি যে আমার দক্ষিণ মানে ডান দিকের হাতটা যে দীর্ঘ 30 ইঞ্চি, মানে আমার ডান দিকের হাতটা 30 ইঞ্চি এবং স্থূল, এবং বাম বাহুটা 24 ইঞ্চি, মানে আমার ডান হাতটা যদি 30 ইঞ্চি হয় এবং বাম হাতটা যদি হয় 24 ইঞ্চি, একটু ছোটোখাটো হয়ে গেল না এবং ক্ষীণ হয়ে গেল না, একটা হাত স্থূল মোটা আর একটা হাত আবার ছোট চিকন।
আর দক্ষিণ চরণের দীর্ঘ 12 ইঞ্চি, মানে ডান দিকের পাটা, মানে আমার পুরুষ মানুষের পাটা 12 ইঞ্চি আর বাম দিকের পাটা হয়ে গেল অতিশয় ক্ষুদ্র ছোট, মানে উদ্ভট একটা দেখতে লাগবে না, হাত একটা বড় একটা ছোট, পা একটা বড় একটা ছোট, একটা উদ্ভট লাগবে দেখতে। তো দক্ষিণ স্কচ উচ্চতায় 5 ফিট, মানে ডান দিকের যে উচ্চটা হাইটটা 5 ফিট, আবার বাম দিকেরটা 4 ফিট ছোট হয়ে গেল। তবে মাথাটা সোজা থাকতে তো পারবে না, হ্যাঁ, ডান দিকের যদি ঘাড়টা লম্বা হয় তো বাম দিকে তো হেলে পড়বে, বাম দিকে ঝুঁকিতে পড়তেছে কিনা। কিন্তু আবার দক্ষিণ কর্ণভারে, মানে ডান দিকের কর্ণভারের বিপরীত দিকে আবার ঝুঁকি রয়েছে, হ্যাঁ, দক্ষিণ কর্ণ হস্তিকর্ণের ন্যায়, মানে ডান দিকের কানটা আবার একটু বড় বৃহৎ, আবার বাম দিকেরটা রাস কর্ণভারের, মানে গাধার কানের মতন একটা দীর্ঘ। দেখুন তো ভালো করিয়া যে আপনার মূর্তিটা কেমন, মানে আপনার মূর্তিটা কেমন, এই অর্ধাঙ্গী যে বলেছেন আপনি, অর্ধাঙ্গ মানে মেয়েদেরকে আপনার অর্ধেক অঙ্গ যে বলেন, তাদের অর্ধেক অঙ্গটা নিয়ে আপনার কীরকম চেহারাটা, মানে কীরকম মূর্তিটা দাঁড়াচ্ছে, এটা আসলে বোঝাতে যাচ্ছে। সো নারীরা কিন্তু আপনার অর্ধেক অঙ্গ হতে পারে না, সেটা বলতে যাচ্ছে। যদি অর্ধেক অঙ্গ হইতো তাহলে সমান সমান অধিকার পাইতো, সমান সমান তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতো, তাহলে ছবিটা সুন্দর হইতো। কিন্তু তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার দিক দিয়ে বা তাদেরকে আমরা যেহেতু সমান মর্যাদা দিচ্ছি না, তার ফলে এই ছবিটা এরকম দাঁড়িয়েছে, একদিকে বড় হাত, একদিকে ছোট হাত, একদিকে বড় পা, একদিকে ছোট পা। মানে যদি এই মূর্তিটা অনেকের মন মতো না হয়, তবে দ্বিচক্র সকেটের গতি দেখায় যে সকেটের এক চক্র বড় আর একটা চক্র ছোট হয়, সেই সকেট আসলে অধিক দূরে অগ্রসর হইতে পারে না। একটা স্বামী যদি আসলে বড় আর পতি হয় অনেক ছোট, তো ওই চক্রটা বেশি দূর যাইতে পারে না, সেটা বলতে চাচ্ছে না। সে কেবল একই স্থানে গৃহকোণেই ঘুরিতে থাকিবে, তাই ভারতবাসী উন্নতির পথে অগ্রসর হইতে পারিতেছেন না। দেখবো যে ওই সংসারটা আসলে উন্নতি করে, যে সংসারে এই যে পুরুষরা নারীদেরকে সমান অধিকার দেয় এবং নারীরাও পুরুষদেরকে দমিয়ে রাখে না, সমান অধিকার দেয়, ওরা সমানভাবে কিন্তু উন্নতি করতেছে। তো লেখিকা এখানে সমাজ এবং দাম্পত্য জীবনে একটা রূপক ব্যবহার করেছেন, যেখানে পতি ও পত্নীর সম্পর্ককে একটা দ্বিচক্র সকেটের সাথে তুলনা করেছে। যেমন সকেটের একটা চক্র বড়, এক চক্র ছোট হলে তা এক জায়গায় ঘুরতে থাকে, তেমনি পতি ও পত্নীর একে অপরকে অঙ্গ হিসাবে থাকলে তাদের সম্পর্কের মধ্যে সামান্য ভারসাম্য না থাকলে সমাজে কিন্তু অগ্রসর হতে পারে না। লেখক পতি এবং পত্নীর মধ্যে বৈষম্য এবং সমানাধিকারের অভাবের কারণে ভারতীয় সমাজের অগ্রগতির বাধার কথা তুলে ধরেছেন, যেখানে একজনের ভূমিকা অন্যজনের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তার মানে লেখিকা এখানে বলতে চাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে যদি বৈষম্য না করে তাদেরকে সমান অধিকার দেওয়া হয়, তাহলে তারা ওই সংসার জীবনে ভালো করবে, তারা অনেক দূর এগিয়ে যাবে। আর এই সমান অধিকারের অভাবেই ভারতীয় সমাজের কিন্তু নারীরা এবং পুরুষরা অগ্রগতি করতে পারছে না, তারা অগ্রগতির বাধার পড়ে যাচ্ছে। তো এরপরে লেখিকা বলছে যে সমাজের বিধি ব্যবস্থা আমাদিগকে তাদের অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক রহিয়াছে, তাহাদের সুখ দুঃখ এক প্রকার, আমাদের সুখ দুঃখ অন্য প্রকার। এই স্থলে বাবু রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতির প্রেমালাপ কবিতা 2-4 ছত্র উদ্ধৃত করিতে বাধ্য হইলাম। এইখানে এসে রবীন্দ্রনাথের ঠাকুরের নবদম্পতির প্রেমালাপ এর 2টা লাইন এখানে তিনি লিখতে বাধ্য হয়েছে। তো দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতির প্রেমালাপে কি বলা হয়েছে। তো বর বলছিল যে, কেন সখী কোণে কাঁদিস বসিয়া, কনে বলছে পুষি মিনিটিরে ফেলিয়া এসেছি ঘরে। তো বর বলছে, কি করেছি বনে কুঞ্জ ভবনে, কনে বলতেছে খেতেছি বসিয়া টোপাকুল। তো এখানে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই নবদম্পতির প্রেমালাপ কবিতা থেকে, যেখানে আসলে বর এবং কনে একে অপরের একটা হাস্যরসাত্মক কথোপকথন এখানে তুলে ধরেছে। মানে স্ত্রী তার পোষা বিড়ালটাকে ঘরে ফেলে এসেছে, এটার কথা বলতেছে। বর বলতেছে, কেন সখী তুমি ঘরের কোণে বসে কাঁদছো কেন? তো কনে বলতেছে পুষি, তার মানে পোষা যে বিড়ালটা সেটাকে ঘরে ফেলে এসেছে। মানে এই সামান্য একটা বিষয়, ওইটার জন্য কেউ কাঁদে, মানে একটা তুচ্ছ বিষয় নিয়ে কাঁদতেছে মেয়েটা, সেটা বলতেছে। তো হাস্যরসাত্মক একটা কথা আর কি। এটি এক ধরনের অযৌক্তিক দুঃখ প্রকাশ, মানে কোথায় একটা বিড়াল ফেলে এসেছে, এটার জন্য একটা দুঃখ প্রকাশ করার কোনো কিছু আছে, যা মানবীয় অনুভূতির সরলতা থেকে প্রতিফলিত, মানে কতটা সহজ সরল নারীরা, সেই জিনিসটা এখানে বলতেছে। স্বামী কৌতূহলী হয়ে স্ত্রীর কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইছে এবং স্ত্রীর মজার সুরে জানাচ্ছে যে তিনি বসে টোপাকুল খাচ্ছেন। এরপরে স্বামী যখন বলতে চাচ্ছে যে তুমি কি করেছো, মানে বসে বসে কি কাজ করতেছো, তার কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাচ্ছে, তো বলতেছে যে আমি বসে টোপাকুল খাচ্ছি। মানে এটা আসলে একটা গ্রামীণ জীবনের সরলতা এবং আনন্দকে প্রতিফলিত করতেছে। এরপরে আবার বর বলতেছে যে, জগৎ ছানিয়া কি দিব আনিয়া জীবন করি ক্ষয়, তোমা তবে সখী বলো করিব কি। কনে বলতেছে,
আরও কুল পার গোটা ছয়। মানে স্বামী আসলে তাকে জীবন নিয়ে কত বড় বড় কথা বলতেছে, আর এদিকে তার স্ত্রী আসলে ওই টোপাকুল আরও খাচ্ছে আর কি। মানে ওই তার কঠিন কঠিন প্রশ্ন আসলে তার ভাবার ওইদিকে সে কানে দিচ্ছে না। মানে স্বামী বলতেছে যে স্বামী জীবনকে আরও গভীরভাবে দেখছে এবং ভাবছে এবং সঙ্গীকে সুখী করতে কি প্রয়োজন, মানে আর কি দিলে সে সুখী হবে এটা সে ভাবতেছে। এটা আসলে একটা প্রতীক যেখানে পুরুষের চিন্তা সবসময় থাকে ত্যাগের প্রতি, কিন্তু মানে পুরুষ সবসময় চিন্তা করে কিভাবে তার স্ত্রীকে সুখে রাখা যায়, কিন্তু স্ত্রী সেগুলো ভাবতেছে না। সে বলছে যে না, স্ত্রীর সরল একটা আনন্দ এবং দৈনন্দিন জীবনের তৃপ্তি তুলে দিচ্ছে, আর তিনি গভীরতা নয় বরং ছোট ছোট আনন্দের প্রতি আসলে মনোযোগী এই স্ত্রীরা। কনে বলতেছে আরও কুল পার গোটাছে, মানে আরও কিছু আসলে টোপাকুল সে খেতে শুরু করলো, মানে তার জীবনে ওটা নিয়ে ভাবার কোনো দরকার নাই। তো এই জিনিসটা এই সংলাপটি জীবনের গভীর এবং সরল দিকের প্রতি তুলনা করেছে। এটি বোঝায় যে জীবনের প্রকৃত সুখ কেবল বড় বড় কিছুর মধ্যে নয় বরং ছোটোখাটো আনন্দের মধ্যেও কিন্তু নিহিত। বর যখন বলতেছে বিরহের বেলা কেমন কাটিবে, মানে বর তাকে জিজ্ঞাসা করেছে যখন দুঃখ কষ্ট আসবে তখন কেমন কাটবে, মানে যদি এখন থেকে আসলে স্ত্রীর জন্য সংসারের জন্য কোনো কিছু না করে তাহলে যে দুঃখ কষ্ট আসবে এটা কেমনভাবে কাটিবে। তো কনে ওগুলো নিয়ে চিন্তা করছে না, সে বলছে যে দেব পুতুলের বিয়ে। মানে স্ত্রী বলছে যে একটা মজাদার এবং শিশুসুলভ উত্তর দিয়েছে যে পুতুলের বিয়ে দেওয়া এক ধরনের খেলার প্রতীক, যা নিরদোষ আনন্দ এবং মনোযোগ সরিয়ে রাখার কৌশল। মানে সে পুতুলের বিয়ে দিয়ে দুঃখ ভুলে থাকার চেষ্টা করবে। এটি তার সৃজনশীলতা এবং সরল জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। এই সংলাপটি বোঝায় যে জীবনের কঠিন কঠিন সময় কাটানোর জন্য আমরা প্রায় কিন্তু ছোট ছোট কিছু আনন্দ বা খেলার মতো সরলতার আশ্রয় নেই। এটি জীবনের সমস্যাগুলোর প্রতি একটা অনন্য এবং হালকা দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। মানে জীবনটাকে এত কঠিনভাবে নেওয়ার কিছু নাই, ছোটোখাটো কোনো কিছুর মধ্যে দিয়ে জীবনের সুখ খুঁজে নেওয়ার ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। সুতরাং দেখা যায় কন্যাকে এরূপ শিক্ষা দেওয়া হয় না যাহাতে যে শিখায় ছায়াতুল্য সহচরী হইতে পারে। প্রভুদের বিদ্যার গতির সীমা নাই, স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর বোধোদয় পর্যন্ত। মানে এখানে বলা হচ্ছে যে নারীদেরকে ওইভাবে শিক্ষাই দেওয়া হয় না, মানে সংসারের দায়িত্ব কর্তব্যবোধ ওইভাবে যে আসলে একটা বিশাল কোনো কিছু আছে এই বিষয়গুলো তাদেরকে শেখানো হয় না। তাদেরকে ছোটোখাটো বিষয় এর মধ্যেই বন্দি রাখা হয় যে এই ছোট ছোট বিষয়গুলোর মধ্যে দিয়ে সুখ কীভাবে পাওয়া যায়, এটুকুর মধ্যেই আসলে তাদেরকে রাখা হয়। এটা আসলে লেখিকা এখানে বলতে চেয়েছে। তো লেখিকা এখানে সমাজের কাঠামো এবং পুরুষ নারী সম্পর্কের মধ্যে বৈষম্য তুলে ধরেছেন, যে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতির প্রেমালাপ কবিতার উদ্ধৃতি নিয়ে দেখাচ্ছেন যে পুরুষের জীবনে যেখানে উচ্চাকাঙ্ক্ষা থাকে, তাদের কর্মচিন্তার গভীরতা থাকে, যে আজকে কি করব, একটা কালকে কি করব, গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, যেরকম নানান ধরনের আশা আকাঙ্ক্ষা থাকে, যেখানে নারীর জন্য সীমিত। নারীরা কিন্তু তাদেরকে ওইভাবে আশা দেওয়াও হয় না, নারীদেরকে কেউ বলেও না যে তোমাকে এটা করতে হবে, তোমাকে এই হতে হবে, সামান্য আশা থাকে ছোটোখাটো। লেখক মনে করেছেন নারীদের শিক্ষা এবং প্রস্তুতির ক্ষেত্রেও যে বৈষম্য রয়েছে তার কারণেও তারা পুরুষের পরিপূরক সহযোগী হতে পারে না। মানে নারীদেরকে ওইভাবে শিক্ষাও দেওয়া হয় নাই, যার কারণে তারা কিন্তু পরিপূর্ণভাবে পুরুষের সহযোগী হতে পারছে না। তার নারীদেরকে যদি ওইভাবে শিক্ষা দেওয়া হইতো তাহলে তারাও কিন্তু সংসারে একটা অবদান রাখতে পারতো, তারাও পুরুষদের মতো চিন্তা করতো যে না কী করলে সংসারে উন্নতি হবে, এই চিন্তাগুলো তারাও করতো। এবং তাদের ভূমিকা এবং সামর্থ্যকে সংকীর্ণভাবে সীমাবদ্ধ রাখা হয়, মানে রাখা হয় এরকম যে নারীদের ওরকম কোনো কিছু করতে হবে না, সংসারে তাদের তেমন কোনো দায়িত্ব নাই, তারা শুধু রান্নাবান্না করবে, খাবে। এতে সমাজের অগ্রগতিতে কিন্তু বাধার সৃষ্টি হয়, সেটাই আসলে লেখিকা এখানে বলতে চেয়েছে। স্বামী যখন পৃথিবী হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন একটা বালিশের ওনার দৈর্ঘ্য প্রস্থ মাপেন। মানে বলতে চাচ্ছে স্বামী যখন বড় বড় কাজ নিয়ে ব্যস্ত থাকে তখন স্ত্রীরা কিন্তু ওই ছোট ছোট কাজগুলো নিয়ে পড়ে থাকে। স্বামী যখন কল্পনার সাহায্যে সুদূর আকাশে গ্রহ নক্ষত্রমালা বেষ্টিত সৌরজগতের বিচরণ করেন, সূর্যমণ্ডলের ঘনফল তুলাদণ্ডে ওজন করেন, ধূমকেতুর গতি নির্ণয় করেন, স্ত্রী তখন রন্ধনশালায় বিচরণ করেন, চাল ডাল ওজন করেন এবং রাঁধুনির গতি নির্ণয় করেন। মানে এখানে বোঝাতে চাচ্ছে বাস্তবে স্বামী কিন্তু ওই সৌরজগতে গিয়ে বিচরণ করছে না, মানে কল্পনার জগতে। মানে বোঝাতে চাচ্ছে স্বামীরা যখন বড় বড় কাজ করে স্ত্রীরা তখন ছোট ছোট কাজ নিয়ে ব্যস্ত থাকে। বলি জ্যোতির্বিদ্যা মহাশয়, মানে স্বামীদেরকে বা পুরুষদেরকে বলতেছে যে বলি জ্যোতির্বিদ্যা মহাশয় আপনার পাশে আপনার সহধর্মিনী কই? বোধহয় গৃহিণী যদি আপনার সঙ্গে সূর্যমণ্ডলে যান তবে তথায় পৌঁছিবার পূর্বেই প্রতিমধ্যেই মনে হয় উত্তাপে বাষ্পীভূত হইয়া যাইবেন। মানে রাগ করে বা একটু আক্ষেপ করে পুরুষদেরকে একটু খোঁচা মেরে বলতেছে যে আপনাদের স্ত্রীদেরকে সাথে করে যদি আপনি নিয়ে যান সৌরমণ্ডলে তাহলে মনে হয় ওই পৌঁছার আগে সূর্যের তাপে মনে হয় বাষ্পীভূত হইয়া যাবেন। তবে সেখানে গৃহিণীদের না যাওয়াই ভালো। মানে একটু টোন মেরে কথা বলেছে।
তো এই আর কি ব্যাপার স্যাপার। তারপরে বলছে যে অনেকে বলেন স্ত্রী লোকদের উচ্চশিক্ষার কোনো প্রয়োজন নাই, ওই মেয়েরা চর্বচস্য রাঁধিতে পারে, বিবিধ প্রকার সেলাই করতে পারে, 2-4খানা উপন্যাস পাঠ করিতে পারে, ইহাই যথেষ্ট, আর বেশি অবশ্যই নাই। মানে গ্রামে বর্তমানে আর কি সমাজে যেটা হয় আর কি, মেয়েদেরকে ওইভাবে শিক্ষা দেওয়ার জন্য, উচ্চশিক্ষা দেওয়ার জন্য আসলে সাজেস্ট করে না। তারা বলে যে এত লেখাপড়া করে কী হবে, ওই একটু রান্নাবান্না করবে, একটু সেলাই করতে পারবে, আর একটু ওই 2-4খানা উপন্যাস পড়তে পারবে, এটাই তো অনেক, এর বেশি যাবেই তো পরের ঘরে, এত পড়াশোনার কি দরকার, এই বলে না। এইগুলোরই সমালোচনা করেছে লেখিকা এখানে। কিন্তু ডাক্তার বলে যে আবশ্যক আছে, ডাক্তার তো বলতেছে যে নারীদের শিক্ষার প্রয়োজন আছে, যেহেতু মাতার দোষগুণ লইয়াই পুত্রগণ ধরাধামে অবতীর্ণ হয়, মানে মায়ের দোষগুণে মায়ের মতোই কিন্তু ছেলে মেয়েরা হয়। এজন্যই দেখা যায় আমাদের মেশে অনেক বালক শিক্ষকের বেত্রতারণায় কণ্ঠস্থ বিদ্যার জোরে FA BA পাশ হয় বটে, কিন্তু বালকের মনটা তাহার মাতার সহিত রান্নাঘরেই ঘুরিতে থাকে। মানে এই জন্যই দেখা যায় আমাদের দেশে অনেক ছেলে হয়তো বা ওই শিক্ষকের বেতের ভয়ে ওই মুখস্থ বিদ্যার জোরে কণ্ঠস্থ করে করে হয়তো বা 2-1টা ডিগ্রি নিয়ে থাকে, কিন্তু ওই মনটা তার মায়ের সহিত রান্নাঘরেই ঘুরিতে থাকে। কারণ তার মা যে ছিল অশিক্ষিত, তার মা যেরকম তার ছেলেকে ছোট থেকে মানুষ করেছে, সেটাই তো তার ব্রেনে ঘুরতে থাকবে। এটাই তো আসলে হওয়া উচিত। তাহাদের বিদ্যা পরীক্ষার এ কথার সত্যতা উপলব্ধি হইতে পারে। তাদের ওই যে বিদ্যা যখন পরীক্ষা নেওয়া হয় তখন আসলে এই সব কথাটার আসলে সত্যতা পাওয়া যায়। তো লেখিকা বলেছে যে মেয়েদের শিক্ষার অভাবে সন্তানদের মানসিক গঠনে প্রভাব ফেলে। যদি মায়েদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয় তবে তাদের সন্তানদের মানসিক এবং বুদ্ধিভিত্তিক উন্নতি হবে। এটি নারীদের শিক্ষার গুরুত্বকে তুলে ধরতেছে। আমার জনৈক বন্ধু তাহার ছাত্রীকে উত্তর দক্ষিণ প্রভৃতি দিক নির্ণয়ের কথা বোঝাইতেছিলেন। তো শেষে তিনি প্রশ্ন করিলেন, যদি তোমার দক্ষিণস্থ মানে তোমার ডান দিকের হাত যদি পশ্চিমে থাকে, তুমি একবার চিন্তা করো, তোমার ডান দিকের হাত আছে পশ্চিমে এবং বাম দিকের হাত আছে পূর্বে, তাহলে তোমার মুখ সচরাচর কি মানে যেটা হওয়ার কথা, মুখ থাকবে তোমার দক্ষিণে। কিন্তু ওই ছাত্রটা উত্তর দিল যে আমার মুখ থাকবে পশ্চাৎ দিকে। মানে বিষয়টা খুবই হাস্যকর একটা ব্যাপার, মানে ও কিছুই বোঝে নাই। এখানে লেখিকা শিক্ষার অভাবের কারণে মানুষের বুদ্ধিভিত্তিক সীমাবদ্ধতা এবং হাস্যকর ভুলগুলো তুলে ধরেছেন। এটি সমাজের মানসম্মত শিক্ষার প্রয়োজনীয়তার দিকটা তুলে ধরেছে। যাহারা কন্যার ব্যায়াম করা অনাবশ্যক মনে করেন, তারা আবার দৌহিত্রকে হৃষ্টপুষ্ট পালোয়ান দেখিতে চান কি না। মানে বলতেছে, অনেকেই বলে যে না, মেয়েদের কন্যা সন্তানদের ওর তো ব্যায়াম ট্যায়াম করার দরকার নাই, কিন্তু ওরাই আবার ওই তাদের নাতিপতিকে আবার পালোয়ান দেখতে চায়। কিন্তু কেমনে হবে বাবা? মেয়ে বা কন্যা সন্তান যদি সুস্থ না হয়, সুস্থ সবল না হয়, তাহলে তার পক্ষে তো সুস্থ সবল বাচ্চা জন্ম দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, তাদের দৌহিত্র মানে তাদের যে নাতি, ওরা যদি তাদের ঘুষি খাইয়া থাপ্পটা মারিতে পারে, মানে নাতিরা যদি একটা ঘুষি দেয় ছোট হওয়ার পরেও, এরকম ইচ্ছা কি করে না? মানে তারপরেও তারা খুশি হয় যে বাপরে বাপ, হ্যাঁ নাতি পালোয়ান, হ্যাঁ ঘুষি মারছে আমাকে। কিন্তু এটা কখন হবে? যখন মায়েরা, যখন কন্যা সন্তানেরা সুস্থ থাকবে, শারীরিকভাবে সুস্থ থাকবে। লেখিকা এখানে দেখিয়েছেন যে কন্যাদের শারীরিক চর্চা এবং শক্তি অর্জনের বিষয়ে অবহেলা করা হয়, কিন্তু একই সঙ্গে দৌহিত্র বা নাতিদের শক্তিশালী এবং সক্ষমতা দেখতে চাওয়া হয়। এটি সমাজের দ্বিমুখী মন মানসিকতা প্রকাশ করতেছে। এরপরে বলছে, যদি সেরূপ ইচ্ছাই করেন তবে বোধহয় তাহার সুকুমারী গোলাপ লতিকায় কাঁঠাল ফলাইতে চাহেন। মানে এইরূপ ইচ্ছাই যদি করে থাকেন, তাহলে গোলাপের গাছে কি কাঁঠাল ফলাইতে চান? কাঁঠাল কি ফলবে? আর যদি তাহারা ইচ্ছা করেন যে দৌহিত্র বলিষ্ঠ হয়, বরং পয়জার মানে জুতা পেটা হইয়া নতমস্তকে উচ্চস্বরে বলে, মাত মারো, মারিও না, চোট লাগাতে হয়, হ্যাঁ লেগে যাবে। মানে যদি আসলে ওই দৌহিত্র যদি অনেক বলিষ্ঠ হয়, তখন সে যদি ওই জুতা দিয়েও মারে, তখন বলবো উচ্চস্বর বলছে মারিও না, লেগে যাবে। বরং পয়জার লাভ শেষ হইলে দূরে গিয়া প্রত্যাহার কর্তাকে শাসাইয়া বলে যে, কায় মারথা থা হাম নালিশ করেগা, হ্যাঁ আমরা কোথায় আমরা গিয়ে নালিশ করবো। তাহলে আমি তাদেরকে আমার বক্তব্য বুঝাইতে অক্ষম। মানে ওদেরকে, এই ধরনের মানুষকে আসলে বেগম রোকেয়া বুঝাইতে অক্ষম, তাদেরকে আসলে বোঝাইতে পারবে না। হ্যাঁ, যারা আসলে এরকম মেয়ে চায় সুকুমারী গোলাপ আর ওই তার বাচ্চা চায় আসলে পালোয়ান, তাদেরকে আসলে বোঝাইতে অক্ষম, সেটাই আসলে এখানে বলতে চাচ্ছে। এই উদ্ধৃতি বেগম রোকেয়া সমাজের অবাস্তব প্রত্যাশা এবং দ্বিচারিতার সমালোচনা করেছেন। তিনি রূপকের মাধ্যমে বলেছেন, কেউ যদি গোলাপ লতায় কাঁঠালের মতো শক্ত ফল ফলাতে চান তা অসম্ভব। এভাবে তিনি বোঝাতে চেয়েছেন যে সমাজ নারীদের কোমল রাখতে চায়, কিন্তু তাদের থেকে আবার বলিষ্ঠ পুত্র আশা করে। একইভাবে যদি ভবিষ্যৎ প্রজন্মকে দুর্বল ও ভীরু করে রাখতে চাওয়া হয়, তবে কিন্তু তার সমাজের ক্ষতি ডেকে আনে। তিনি সমাজের অসম্ভব এবং দ্বৈত মানসিকতার পরিবর্তনে আহ্বান জানিয়েছেন।
খ্রিস্টান সমাজে যদিও স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা রয়েছে, তবুও রমণী আপন সত্ত্বে 16 আনা ভোগ করতে পায় না। বলছে খ্রিস্টান সমাজে কিছুটা হলে মেয়েদেরকে শিক্ষার সুবিধা দেওয়া হয়, কিন্তু তারপরও তারা কিন্তু ওই আপন সত্ত্ব 16 আনাভাবে পায় না, মানে নিজেদের অধিকার ওইভাবে তারা পায় না, তাদের মন দাসত্ব হইতে মুক্ত পায় না। স্বামী ও স্ত্রী কতক পরিমাণে জীবনের পথে পাশাপাশি চলিয়া থাকেন বটে, কিন্তু প্রত্যেকে উত্তমার্ধ তাহার অংশীদার জীবন মিলাইয়া তন্ময়ী হইয়া যায় না। মানে স্বামী স্ত্রী অনেক কাল জীবনে একসাথে পাশাপাশি চলিয়া থাকে, কিন্তু প্রত্যেকেই কিন্তু তাহার অংশীর জীবন মিলাইয়া কিন্তু একে অপরকে নিমগ্ন হইয়া যায় না। সেইটা আসলে এখানে বলতে চাচ্ছে যে লেখিকা খ্রিস্টান সমাজে উদাহরণ দিয়ে বলেছেন যে স্ত্রী শিক্ষার এখানে সুযোগ থাকলেও নারীদের ওই মানসিক দাসত্ব থেকে এখানে মুক্তি নন। স্বামী ও স্ত্রীর মধ্যে প্রকৃত সমতা ও সহযোগিতার এখানেও অভাব রয়েছে। এরপরে তিনি বলছেন, স্বামী যখন ঋণজালে জড়িত হইয়া ভাবিয়া মরমে মরিতেছেন, এই স্ত্রী তখন একটা নতুন টুপির চিন্তা করতেছেন। মানে স্বামীর এত টেনশনে ঋণ জালে একদম জর্জরিত হয়ে গেছে, আর স্ত্রী একটা নতুন টুপি চিন্তা করছে যে টুপিটা পাবো কিনা, টুপি কবে পাবো। কারণ তাকে কেবল মূর্তি কবিতা হইতেই শিক্ষা দেওয়া হয়েছে। এখানে নারীদের তো কোনো দোষ নেই, তাকে ছোট থেকে ওইভাবেই মানুষ করা হয়েছে। তার ওই চিন্তাটাই আসলে আসে না কখনো যে স্বামী যে ঋণে জর্জরিত হয়েছে, কিছু একটা করি। তাই তিনি মনোরমা কবিতা সাজিয়ে থাকতে চান। ওই মেয়েরা তখন মনোরমা কবিতার মতো ওই সোসাইটি ঘরে হয়ে একপাশে ঘরের কোণেই থাকতে চায়। ঋণদায়েরূপ গদ্য অবস্থা তিনি বুঝিতে অক্ষম, তাকে বোঝাইলেও বুঝবে না। হ্যাঁ, মানে বর্তমানে অবশ্য সমাজ অনেক ডেভেলপ হয়েছে, নারীরাও এখন এগুলো বুঝে। মানে আগেকার সময় ওই সময় বেগম রোকেয়া যখন লিখেছিল তখনকার আসলে এই সময়গুলো এরকম ছিল না, নারীরা এতটা ডেভেলপ ছিল না, এই জন্য তিনি এইগুলো লিখেছেন। আর লেখিকা এখানে নারীর দৃষ্টিভঙ্গি এবং সমাজে তাদের শিক্ষার সীমাবদ্ধতার প্রতি মন্তব্য করেছেন। তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেছেন যে যখন পুরুষ ঋণ ও অর্থনৈতিক চাপের মধ্যে জর্জরিত হন, তখন নারীরা তা উপলব্ধি করে না, শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য গৃহস্থালীর বিষয় নিয়েই চিন্তা করে। লেখিকা নারীদের শিক্ষার প্রতি সমাজের অসামঞ্জস্যতা তুলে ধরে, যেখানে তারা বাস্তবতা এবং গুরুতর বিষয় বুঝতে পারে না, শুধুমাত্র ওই মূর্তি কবিতা বা সৌন্দর্য নিয়েই তারা পড়ে থাকে, কারণ তাদেরকে এভাবেই বড় করা হয়েছে। তো এখন মুসলমান সমাজে প্রবেশ করা যাক। এতক্ষণ তো অনেক খ্রিস্টান নিয়েও আলোচনা করা হলো, এখন মুসলমান সমাজে প্রবেশ করি। লেখিকা বলছে যে মুসলমানের মতে আমাদের পুরুষের অর্ধেক অর্থাৎ 2 জন নারীর 1 জন নরের সমতুল্য। মানে একজন পুরুষের সমান হইতে হলে 2টা নারী লাগবে, অথবা 2টা ভাত্রা এবং একটা ভাগিনী। মানে 2 জন যদি পুরুষ থাকে, একটা যদি মেয়ে থাকে, এই 2 মিলে হয় 2.5 জন, 2.5 জন। আপনারা মুহাম্মদীয় আইনে দেখিতে পাইবেন যে বিধান আছে যে পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক ভাগ পাইবে। বলতেছে যে হাদিসে বলা আছে মুহাম্মদীয় আইনে যে পৈতৃক সম্পত্তিতে কন্যা পাবে কত? পুত্রের অর্ধেক। পুত্র যদি পায় 10 শতক, কন্যা পাবে কত? 5 শতক। মানে এখানে তিনি এই বিধানের বিরোধিতা করেননি, মানে আল্লাহ যে আইন দিয়েছে সেটা বিরোধিতা করেনি। তিনি বলেছে যে এই নিয়মটা শুধু পুস্তকেই সীমাবদ্ধ, মানে এই যে নিয়মটা করেছে আল্লাহ, এটা অবশ্যই একটা সঠিক আইন, তবে এটাও আসলে পুস্তকের সীমাবদ্ধ, এটা বাস্তবে মানে না। বাস্তবে ভাইয়েরা বোনের অধিকার দেয় না, বোনদেরকে সঠিকভাবে সম্পদের বন্টন করে তাকে দেয় না। যদি আপনারা একটু পরিশ্রম স্বীকার করিয়া যদি কোনো ধনবান মুসলমান সম্পত্তি ভাগ করতে দেখেন, তখন বা কোনো জমিদারি পরিদর্শন করতে যান, তখন আসলে দেখতে পারবেন যে কার্যত কন্যার ভাগে 0 পড়িয়া রয়েছে অথবা যৎসমান পড়িয়া রয়েছে। মানে কন্যায় গিয়ে ভাইয়ের কাছে চাইতেও পারে না। ভাইকে যদি বলে যে ভাইয়া আমার সম্পত্তি বুঝে দাও, তাহলে আবার ওই ভাই তার উপর মন খারাপ করে উল্টো বসে থাকে। এমন মন খারাপ করবে যে পরবর্তীতে বোন আর ওই ভাইয়ের কাছে যাইতেও পারবে না, ভাইয়ের বাসাও আর আসতে পারবে না। এরকম একটা ভাইয়ের তো বাসা না, তার বাবার বাসা, ওই বাবার বাসাটাও আর যাওয়ার মতো তার মুখ থাকে না, এরকম একটা অবস্থা। তো লেখিকা মুসলমান সমাজে নারীর অবস্থান এবং তাদের উত্তরাধিকারী অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মুসলমানদের আইন অনুযায়ী নারীর ভাগ পুরুষের অর্ধেক, অর্থাৎ 1 পুত্রের সমান 2টি কন্যার ভাগ। তবে তিনি এই আইনের বাস্তব প্রয়োগের প্রতি সমালোচনা করেছেন, যেখানে একটি ধনবান মুসলিম পরিবারের মেয়ের ভাগে 0 বা খুব সামান্য হয়ে থাকে। লেখক এখানে ইসলামী আইনের তাত্ত্বিক ভিত্তি এবং তার বাস্তব প্রয়োগের মধ্যে গরমিলের বিষয়টি তুলে ধরেছেন। এখন আমি অপার্থিব, মানে এতক্ষণ যেটা বললাম পার্থিব বিষয় নিয়ে আলোচনা করলাম সম্পত্তি, এখন অপার্থিব বিষয় যেগুলো অবস্তুগত এই সম্পত্তির কথা বলে, যেমন আদর, স্নেহ, সোহাগ, এগুলোর কথা বলতেছে। পিতার স্নেহ, যত্ন ইত্যাদিও কিন্তু অপার্থিব সম্পত্তি। এখানেও আসলে পক্ষপাতিতার মাত্রা বেশি, মানে ওই যে স্নেহ, যত্ন, হিতৈষিতা, মানে হিতকামনা, এগুলো অর্ধেকই আমরা পাই কই, মানে নারীরা ওই অর্ধেকও পায় না। মানে ছেলেদেরকে যতটুকু ভালোবাসে মেয়েদেরকেও তার অর্ধেকও ভালোবাসে না।
যিনি পুত্রের সুশিক্ষার জন্য 4 জন শিক্ষক নিযুক্ত করেন, তিনি কন্যার জন্য 2 জন শিক্ষয়িত্রী নিযুক্ত করেন কি? মানে ছেলের জন্য 4টা শিক্ষক নিয়োগ করতেছে, কিন্তু কন্যার জন্য 2 জন শিক্ষকও কিন্তু নিয়োগ করে না। যেখানে পুত্র 3টা মানে পাশ করে, সেখানে কন্যা 1.5টাও আসলে পাশ করে না, বা এরকম একটা করে কি, মানে 1.5টা বলতে এখন উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত বলতে, যে আপনি পুত্রকে পড়াচ্ছেন একদম বিয়ে পর্যন্ত, আর মেয়েকে উচ্চ মাধ্যমিক পর্যন্তও পড়াচ্ছেন না। পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা গণনা করা যায় না। দেখো, খুঁজে দেখো, সবগুলো বয়েজ স্কুল বেশিরভাগে, বালিকাদের বিদ্যালয় আর কয়টাই বা পাওয়া যায়। হ্যাঁ, সে স্থলে ভ্রাতা শামসুল উলামা, সেখানে ভগিনী নজমুল উলামা হয়েছেন কি? বলছে যে অনেক ভাইয়েরা তো, অনেক পুত্র সন্তানরা তো জ্ঞানে গুণে একদম শামসুল উলামা হয়ে যাচ্ছে, মানে অনেক পণ্ডিত হয়ে যাচ্ছে। সেখানে মেয়েরা কি ওই জ্ঞানে গুণে পণ্ডিত হয়ে নজমুল উলামা হয়েছেন কি? শামস বল, এখানে পুরুষদেরকে বোঝানো হচ্ছে, আর নজমুল উলামা মহিলারা যারা শিক্ষিত পণ্ডিত হয় তাদেরকে বোঝাচ্ছে, যে তাহাদের অন্তপুরে গগনের অসংখ্য নজমুন্নেসা শামসুন্নেসা শোভা পাইতেছেন বটে, কিন্তু তা অনেকেই ঘরের কোণে কিন্তু ওই নাম রাখা হয়েছে নজমুন্নেসা শামসুন্নেসা, বা অনেকে ঘরের কোণে যতটুকু শিক্ষিত হচ্ছে, কিন্তু আমরা কি করি, সাহিত্য গগনে নজমুল উলামা দেখতে চাই, কিন্তু লেখিকা বলতেছে না, আমরা কিন্তু সাহিত্য গগনে মেয়েদেরকে দেখতে পাচ্ছি না। সাহিত্যে লেখাপড়ায় সবসময় ছেলেরাই আছে, মেয়েরা কিন্তু নাই। এখন যদিও অবস্থা পরিবর্তন হয়ে গেছে, এখন তোমরা তোমাদের শ্রেণীকক্ষেই দেখো, অনেক মেয়েরাই 1 রোল 2 রোল করে বসে আছে, অনেক মেয়েরা এখন সবখানে এগিয়ে। ওই সময়কার চিত্র এখানে তুলে ধরতেছেন, যে ওই সময়ে মেয়েরা অনেক পিছিয়ে ছিল, এই জন্য লেখিকা এত কিছু লিখেছেন। তো লেখিকা এখানে সমাজে নারীর প্রতি পক্ষপাতিত্ব এবং তাদের শিক্ষার অভাব সম্পর্কে আলোচনা করেছেন। তিনি দেখাচ্ছেন যে পিতার স্নেহ যত্ন শিক্ষার ক্ষেত্রে মেয়েরা পুরুষের তুলনায় যথাযথ সুযোগ পায় না। সেখানে একটা পুত্রের জন্য একাধিক শিক্ষক নিয়োগ করা হয়, সেখানে মেয়েদের জন্য 1 বা 2 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। আর লেখক আর বলেন যে পুত্ররা উচ্চশিক্ষায় সফল হয়, কিন্তু মেয়েরা তুলনায় অনেক পিছিয়ে থাকে। সমাজে পুরুষদের জন্য সুযোগ সুবিধা সম্মান আছে, কিন্তু নারীদের জন্য সে ধরনের সুযোগ সুবিধা খুবই কম। তিনি নারীদের জন্য আরও সুযোগ এবং সম্মান মর্যাদা চেয়েছেন, যেন তারা সাহিত্য শিক্ষা সমাজে পুরুষদের সমতুল্য ভূমিকা পালন করতে পারে। এরপরে লেখিকা বলেছে, আমাদের জন্য এদেশে শিক্ষার বন্দোবস্ত সচরাচর এই রূপে যে আমাদের আরবি বর্ণমালা অথবা কোরআন শরীফ পাঠ, কিন্তু শব্দগুলো অর্থ বুঝাইয়া দেওয়া হয় না। কেবল স্মরণ শক্তির সাহায্যে টিয়া পাখির মতো আবৃত্তি করো। কোনো পিতার হিতৈষণার মাত্রা একটু বৃদ্ধি হলে তিনি দুহিতাকে হাফেজা করিতে চেষ্টা করেন। সমুদায় কোরআনখানি যাহার কণ্ঠস্থ থাকে তিনিই হাফেজ। আমাদের আরবি শিক্ষা ওই পর্যন্তই। মানে ওখানে বলতে যাচ্ছে যে আমাদের দেশে এই শিক্ষার বন্দোবস্ত সচরাচর এরকম, যে ওই লেখাপড়া করবা, মেয়েদেরকে ওই ঠিক আছে একটু আরবি বর্ণমালা পড়ো, এরপরে কোরআন শরীফ পাঠ করো। কিন্তু কোরআন শরীফ যে অনেক কিছু বোঝার বিষয় রয়েছে, এখানে যে অর্থ সহকারে অনেক জ্ঞান রয়েছে, সেগুলো কিন্তু আর বুঝিয়ে দেওয়া হয় না। শুধুমাত্র ওই টিয়া পাখির মতো আবৃত্তি করো, মুখস্থ করো। কিন্তু কোরআন শরীফের অর্থটুকু বোঝার জন্য একজন শিক্ষক রাখা হয় না। বা খুব বেশি হইলে কোনো একটা গার্জিয়ান যদি অতিমাত্রায় একটু জ্ঞানী হয়, বা সর্বোচ্চ তার জ্ঞানটুকু ওইটুকু কাজ করবে, যে না তার মেয়েটাকে একটু হাফেজা বানানোর চেষ্টা করি, এর থেকে বেশি কিছু আর চিন্তা করতে পারে না। হ্যাঁ, মাদ্রাসার লাইনে অনেক কিছু রয়েছে, সেখানেও যে শেখার মতো, সেখানে হাফেজার উপরে যে আরও অনেক কিছু শেখার বিষয় রয়েছে, সেগুলো তারা চিন্তাও করে না। কোরআন হাদিসেও অনেক বড় পাণ্ডিত্য অর্জন করা যায়, কিংবা কোরআন হাদিসের পাশাপাশি বর্তমান সমসাময়িক বিষয়ে পড়াশোনা জ্ঞান অর্জন করাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়গুলো তারা কখনো চিন্তাই করে না মেয়েদের ক্ষেত্রে। এটাই আসলে এখানে বলা হচ্ছে, যে লেখিকা এখানে সমাজের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন, যেখানে নারীদের জন্য সীমাবদ্ধ এবং একপাক্ষিক শিক্ষার ব্যবস্থা করা হয়। সাধারণত শিক্ষার প্রথম ধাপ হলো আরবি বর্ণমালা এবং কোরআন শরীফের পাঠ। তবে ওই পাঠের মাধ্যমে শব্দগুলো অর্থ বোঝানো হয় না, কেবলমাত্র স্মরণশক্তির সাহায্যে পাঠ করতে বলা হয়। লেখক আরও জানান, যদি কোনো পিতা তার মেয়ের জন্য বাড়তি যত্ন নিতে থাকেন, তাহলে সর্বোচ্চ হয়তো বা হাফেজা বানানোর চেষ্টা করেন, যার মানে হলো পুরো কোরআন মুখস্থ করা। কিন্তু ওই কোরআন শিক্ষা তাত্ত্বিক জ্ঞানের থেকে অনেক দূর, শিক্ষার গভীরতা নেই। কারণ কোরআন শুধু মুখস্থ করলে হবে না, তার অর্থ জানতে হবে। হ্যাঁ, সেই বিষয়ে আরও অনেক জ্ঞান অর্জন করতে হবে। এইগুলো তাদের কখনোই নজরে আসে না, বা ওই দিকে কখনো চিন্তাও করে না। হাফেজ হয়েছে যথেষ্ট, তাদের মনে করে ওইটুকুই যথেষ্ট। তো পারস্য এবং উর্দু শিখিতে হইলে প্রথমেই করিমা ববকশা এ বরহালেমা, এবং একেবারে সর্বোচ্চ যদি উর্দুতে আসলে বানাতান নাস এইটুকু পড়ো। বলছে যে কেউ যদি বলে যে আমি পারস্য বা উর্দু শিখতে চাই, তাহলে তাকে সর্বপ্রথম হয়তো বা করিমা বাবকশা এ বরহালেমা, অথবা সর্বোচ্চ তাকে আসলে বানাতান নাস এই দুইটা দিয়ে বলবে যে না এই দুইটা পড়ো। অথচ
এগুলো এগুলো পড়ার জন্য, এগুলো অর্থ বোঝার জন্য যে সিস্টেম, হ্যাঁ, সেগুলো কিন্তু তাদেরকে শেখানো হয় না। এগুলোতে যে আকার ইকার না এলে কেমনে পড়তে হয়, এর অর্থ কি, এগুলো তাদেরকে বোঝানো হয় না। তাদের কি হয়, তাদেরকে এই দুইটা কিতাবই আসলে তাদেরকে অনেক বেশি কঠিন মনে হয়। মনে হয় যে এই জগতে মনে হয় এগুলোই সবচেয়ে কঠিন বিষয়, এগুলো শিখলেই মনে হয় অনেক কিছু শিখা হয়ে যায়। তাতে আবার কোনো সহজ পাঠ্যপুস্তকও পূর্বে পড়া হয় নাই, হ্যাঁ, সুতরাং তাদের পাঠের গতি দ্রুতগামী হয় না। যেহেতু এই বইগুলো পড়ার আগে বা এই বইগুলো পড়ার জন্য যে শিক্ষাটা দরকার সেগুলো তাদেরকে আগে থেকে দেওয়া হয় না, ফলে খুবই স্লো হয়, তাদের পড়াশোনাগুলো খুবই স্লো হয়। অনেকের ওই কয়েকখানি পুস্তক পাঠ শেষ করতে করতেই দেখা যায় যে তাদের কন্যা জীবন শেষ, তাদের বিয়ে চলে আসছে। বিবাহ হইলে বালিকা ভাবে, যাক ওরে বাপরে বাপ, পড়া হইতে রক্ষা পাওয়া গেল, হ্যাঁ, আর পড়া লাগবে না, এই কঠিন কঠিন পড়াগুলো আর পড়া লাগবে না। অথচ তাদেরকে যদি প্রপারলি শিক্ষাদান করা হতো, এগুলোর মানে যদি বোঝানো হইতো, তাহলে কিন্তু আগ্রহের সহিত তারা পড়তো। তারা বিয়ে হওয়ার পরেও বলতো যে না, আমার জ্ঞানের ভাণ্ডার অপূর্ণ রয়ে গেল, আমাকে বিয়ের পরে এগুলো পড়ে আমার এগুলো জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু বাস্তবে এটা হয় না। কোনো কোনো বালিকা রন্ধন ও সূচিকর্মে সুনিপুণা হয় বঙ্গদেশে, আবার বালিকাদিগকে রীতিমতো বঙ্গভাষা শিক্ষাও দেওয়া হয় না। বলছে কোনো কোনো মেয়ে হয়তো বা ওই রান্নাবান্না একটু সুনিপুণা হয়ে থাকে, আবার কোনো কোনো মেয়েকে ওই বাংলা ভাষাটাও ঠিকমতো শিক্ষা দেওয়া হয় না। কেউ উর্দু পড়তে শিখে কিন্তু কলম ধরিতে শিখে না, ওই উর্দু পড়তে শিখে ওই উর্দুই শেষ, হ্যাঁ, তাদেরকে আবার কিন্তু আবার ওই উর্দু আবার কলমেও লিখতে জানে না, শুধু পড়তে পারে। ইহাদের উন্নতির চরম সীমা সলমা চুমকির কারুকার্য, উলের জুতা মোজা ইত্যাদি প্রস্তুত করিতে শিক্ষা পর্যন্ত। মানে এদের শিক্ষা ওইটুকু পর্যন্ত, আচ্ছা, হ্যাঁ, কারুকার্য কিংবা জুতা মোজা প্রস্তুত এই পর্যন্তই। যদি ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের হিসাব নিকাশ লয়েন যে তোমরা কন্যার প্রতি কিরূপ ন্যায় বিচার করিয়াছ, তখন আপনারা বলিবেনটা কি? মানে বলতেছে যে যখন কিয়ামতের দিন যদি আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে ধরে যে ছেলে এবং মেয়েদেরকে আমি যে সমান অধিকার দিতে বলেছিলাম, আপনারা কি করছেন? আপনার নিজের ছেলে মেয়েদেরকে কি সমান অধিকার দিচ্ছেন? তখন আমরা বলবোটা কি, মানে আমরা কি জবাব দেব, সেটা উনি জিজ্ঞেস করছে। যে লেখিকা সমাজে নারীদের শিক্ষার অপ্রতুলতা ও তাদের অবস্থানের প্রতি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি বলেছেন, মেয়েদের জন্য যে শিক্ষার ব্যবস্থা করা হয় তা সীমিত এবং গরিব। যেমন উর্দু বা পারসি শেখানোর জন্য বা অর্থ বোঝানো হয় না, বরং এবং সহজ পাঠ্যপুস্তকও দেওয়া হয় না। ফলে মেয়েরা ওই শিক্ষা তেমন কোনো কিছু শিখতেই পারে না, এবং তাদের জীবনের অন্যান্য যে অংশ যেমন বিয়ে, গৃহকর্ম, এইগুলো তখন বেশি গুরুত্ব পায়। লেখক সমালোচনা করেছেন যে কিছু মেয়ে শিক্ষার পরিসীমা শুধু ওই রন্ধন বা সূচিকর্ম সীমাবদ্ধ থাকে। শেষে তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রশ্ন তুলেছেন যে যদি ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি ন্যায় বিচারের বিষয়ে হিসাব নেন, তখন আমরা কি উত্তরটা দিব, আমাদের উত্তরটা হবে কি, সেটা আমাদেরকে জিজ্ঞাসা করেছেন। পয়গম্বরদের ইতিহাসে শোনা যায় যে জগতে যখনই মানুষ বেশি অত্যাচার অনাচার করিয়াছে, তখনই একজন পয়গম্বর আসিয়া দুষ্টের দমন পালন করিয়াছেন। আরবে স্ত্রী জাতির প্রতি অধিক অত্যাচার হইতেছিল, হ্যাঁ, আরববাসীদের কন্যা হত্যা করেছিল, তখনই কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাকুলের রক্ষক স্বরূপ দণ্ডায়মান হয়েছিলেন। এখানে তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে জগতে যখন বেশি বেশি অত্যাচার হয়েছিল, তখনই কিন্তু আল্লাহ কাউকে না কাউকে পাঠিয়েছিল সেগুলোকে ঠিক করার জন্য। যেমন আরবে যখন স্ত্রী জাতির প্রতি অনেক অত্যাচার করা হচ্ছিল, তখন কিন্তু আল্লাহ তাআলা কি করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে কন্যাকুলদেরকে রক্ষা করার জন্য তিনি তাদেরকে পাঠিয়েছিলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে, তিনি কেবল বিবিধ ব্যবস্থা দিয়েই ক্ষান্ত থাকেন, এই স্বয়ং কন্যা পালন করিয়া আদর্শ দেখাইয়াছেন, তাহার জীবনে ফাতেমাময় করিয়া দেখাইছেন। কন্যা কিরূপ আদরণীয়, সে আদর্শের স্নেহ জগতে অতুল। অর্থাৎ এখানে তিনি আমাদেরকে হাদিসের মাধ্যমে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেষ্টা করতেছেন যে আসলে কন্যাদের তিনি সমান অধিকার দিয়েছিলেন, কতটা স্নেহ করেছিলেন, কিন্তু আমরা বাস্তবে নারীদেরকে সেভাবে মর্যাদা দিচ্ছি না। হ্যাঁ, লেখিকা এখানে পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার কন্যার প্রতি শ্রদ্ধা এবং স্নেহের আদর্শ তুলে ধরেছেন। তিনি বলেন, যখন পৃথিবীতে অত্যাচার বেড়ে গিয়েছিল, বিশেষ করে আরব সমাজে স্ত্রী এবং কন্যাদের প্রতি অত্যাচার, কন্যা হত্যা চলছিল, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এবং কন্যাদের রক্ষায় কাজ করেছিলেন। তিনি শুধু আইন ও নীতিমালা দিয়েই থেমে যাননি, বরং নিজে কন্যার আদর্শভাবে পালন করে দেখিয়েছেন যে কিভাবে কন্যাদের প্রতি সম্মান ও স্নেহ প্রদর্শন করতে হয়। তার জীবন ছিল কন্যাদের প্রতি অপরিসীম এবং আদরের এক নিখুঁত উদাহরণ। আশা করছি শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে পারতেছে। এই পড়ার ফাঁকি বলে রাখি, তোমরা যারা এইচএসসিতে পড়ছো, তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটির জন্য বেস্ট 3টা বই সাজেস্ট করি, বাংলা প্লাস, ইংলিশে প্লাস, আইসিটি ম্যাজিক। এই 3টা বই প্রকাশিত হয়েছে আমাদের নাইট 24 পাবলিকেশনস থেকে। বাংলা প্লাস বইয়ে বাংলা প্রথম দ্বিতীয় একসাথে পেয়ে যাবে, একদম 200 নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি। ইংলিশ এ প্লাসও ঠিক একই রকম, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র একসাথে রয়েছে। আইসিটি ম্যাজিক, কি বলবো,
তোমার এই 5টা বিষয় নিয়ে তোমার কোনো চিন্তাই করতে হবে না, জাস্ট বাংলা, ইংলিশ, আইসিটি এই 3টা বই অর্ডার করে ফেলো এবং নাহিদ 24 চ্যানেলে গিয়ে ক্লাসগুলো করে ফেলো। তোমার মোবাইলে থাকবে নাহিদ স্যার, তোমাকে একদম পড়াবে এবং হাতে থাকবে ডকুমেন্ট, 3টা বই, ঘরে বসে বাংলা, ইংলিশ, আইসিটি শেষ। বই অর্ডার করার জন্য ভিজিট করো nahid24.com। যদি ওয়েবসাইটে অর্ডার করতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে ফোন দিবে না, সরাসরি হোয়াটসঅ্যাপে তোমার নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে বলবে যে ভাই আমার এই বই লাগবে। ওকে, তো এরপরে লেখিকা কি বলছে, তিনি নাই বলিয়ে আমাদের এই দুর্দশা, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এজন্যই কিন্তু আমাদের এই দুর্দশা। উনি যদি থাকতো তাহলে তো আজকে এই দুর্দশা তো হইতো না, এগুলো সব একদম ঠিক করে দিত। তবে আইস ভাগিনীগণ, আমরা সকলে সমস্বরে বলি, করিমা ববসা এবার হালেমা, করিম ঈশ্বর অবশ্যই কৃপা করিবেন, যেহেতু সাধনার সিদ্ধি। আমরা করিমের অনুগ্রহ লাভের জন্য যত্ন করিলে অবশ্যই তাহার করুণা লাভ করিব। আমরা ঈশ্বর ও মাতার নিকট ভ্রাতাদের অর্ধেক নহি, তাহা হইলে এরূপ স্বাভাবিক বন্দোবস্ত হইত, পুত্র যেখানে 10 মাস স্থান পাইবে, দহিতা সেখানে 5 মাস, পুত্রের যেখানে যতখানি দুগ্ধ আমদানি হয় কন্যার জন্য তাহার অর্ধেক, সেরূপ নিয়ম তো নাই। বলছে যে না, ঈশ্বর এবং মাতার নিকট তো ভ্রাতাদের অর্ধেক আমরা না, যে সৃষ্টিকর্তা এবং মাতার কাছে কখনোই আমরা মেয়েরা কিন্তু অর্ধেক নই। হ্যাঁ, যেমন মায়েরা কিন্তু কখনোই ছেলে এবং মেয়েকে আলাদা করে দেখে না, দুইজনকেই সন্তান হিসাবে দেখে। আর ঈশ্বর তো মাতার থেকে আরও অনেক বেশি, অনেক উপরে, অনেক করুণাময়। হ্যাঁ, ওনার তো করুণার শেষ নাই। সো তিনি তো কখনোই ছেলে মেয়েকে আলাদাভাবে ওভাবে দেখবেন না। আর যদি ওইরকম হইতোই তাহলে ওই পুত্র যেখানে 10 মাস থাকতো, মেয়ে সেখানে 5 মাস থাকতো, পুত্রের জন্য যতখানি দুধ আনা হইতো মেয়ের জন্য একটু কম আনা হইতো, এরকম তো নিয়ম আসলে হয় না। আমরা জননীর স্নেহ মমতা ভ্রাতার সমানই আসলে ভোগ করি, মানে জননী এই পৃথিবীতে তো ওই স্নেহ মায়া মমতা সব কিন্তু ভাইয়ের সমানই ভোগ করি। মাতৃহৃদয়ে পক্ষপাতিত্ব নাই, মায়ের কাছে কখনো ছেলে মেয়ে আলাদা না। তবে কেমন করিয়া বলিব ঈশ্বর পক্ষপাতী? হ্যাঁ, মায়েই যদি এত পক্ষপাতিত্ব না করে তাহলে কি ঈশ্বর করতে পারে? ঈশ্বর তো আরও অনেক করুণাময়, তিনি তো মাতা অপেক্ষা অনেক বেশি করুণাময় নহেন? বলছি কেসে করছে। তো লেখিকা এখানে নারীদের প্রতি সমাজের পক্ষপাতিত্ব এবং তাদের অসম মর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে ঈশ্বর বা মাতার স্নেহ কোনো পক্ষপাতিত্ব থাকা উচিত নয়, তবে সমাজে তা দেখা যায়। লেখিকা নারী ও পুরুষের মধ্যে সমতা এবং মমতার অভাবকে সমালোচনা করেছেন, যেখানে পুত্রের জন্য একটি পূর্ণ অধিকার সুবিধা থাকে অথচ কন্যার জন্য তার অর্ধেক। বেগম রোকেয়া ঈশ্বরের করুণাকে মায়ের নিঃস্বার্থ ভালোবাসার সঙ্গে তুলনা করেছেন, যে ঈশ্বর পক্ষপাতহীন ও স্বজনদের প্রতি সমান দয়াশীল। তিনি প্রশ্ন তুলেছেন যে ঈশ্বর কি মায়ের চেয়েও বেশি করুণাময় এবং ন্যায়বান নন? অবশ্যই। এরপরে বলছে, আমি এবার রন্ধন ও সূচিকর্ম সম্বন্ধে যাহা বলিয়াছি তাহাতে আবার কেউ মনে করেন না যে আমি সূচিকর্ম ও রন্ধন শিক্ষার বিরোধী। মানে লেখিকা বারবার একটু কথা বলতে বলতে বারবার স্মরণ করে দিচ্ছে যে আমি ওই মেয়েদেরকে রান্না বান্নার কথা যখন বললাম তখন আবার এটা ভাবে বসেন না যে আমি আবার রান্না বান্নার বিরোধী হয়ে গেছি। না, জীবনে প্রধান প্রয়োজনীয় বস্তু হচ্ছে অন্য বস্তু, সুতরাং রান্না বান্না সেলাই অবশ্যই শিক্ষণীয়, এগুলো অনেক শিক্ষণীয় একটা বিষয়। কিন্তু তাই বলে জীবনটা শুধু ওই রান্নাঘরেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। তাই বলে কি ওরা শুধু রান্নাঘরেই থাকবে আর কি তারা ওই বাইরের জগৎটা দেখবে না? আমি এরকম অনেক দেখেছি গ্রামে যে মহিলারা বা মেয়েরা সারা জীবন ওই রান্নাঘরেই পড়ে থাকে, তারা কখনোই মুখ ফুটে একটা বলতেও পারে না যে আমরা একটু এইখানে যাব, আমরা একটু ঘুরতে বের হবো। মানে এইটুকু বলার মতো তাদের আসলে ওইভাবে পরিবেশ তৈরি করা হয়নি। বললে তারা বলে যে বলে কি হবে, বললে তো আর নিয়ে যাচ্ছে না, মানে তারা আগে থেকেই জানে যে বললে কাজ হবে না, তো আসলে বলবে এটা কি। এই জন্যই আসলে লেখিকা বলছে তাই বলে জীবনটাকে শুধু রান্না করে সীমাবদ্ধ থাকা উচিত নহে। হ্যাঁ, লেখিকা বলেছেন যে রন্ধনের সেলাই শিক্ষা প্রয়োজনীয় হলেও তা নারীদের জীবনে একমাত্র লক্ষ্য হতে পারে না। তিনি নারীদের বহুমুখী দক্ষতা অর্জনের কথা বলেছেন, যে বহুমুখী দক্ষতা অর্জন করবে তারা এবং তাদের জীবনকে রান্নাঘরের বাইরে নিয়ে যাওয়ার একটা গুরুত্ব তুলে ধরেছেন। হ্যাঁ, এরপরে বলছে যে স্বীকার করি যে শারীরিক দুর্বলতাবশত নারী অপর জাতির উপর নির্ভর করে। হ্যাঁ, এটা ঠিক যে মেয়েরা একটু দুর্বল, শারীরিকভাবে দুর্বল, এটা তিনি স্বীকার করছে। তাই বলে পুরুষ প্রভু হইয়া যাইতে পারে না, কারণ জগতে দেখিতে পাই প্রত্যেকের নিকট কোনো না কোনোভাবে সাহায্য প্রার্থনা করে, যেন একে অপরের সাহায্যে ব্যতীত চলতে পারে না। কারণ জগতে দেখা যায় যে প্রত্যেকের ওপর একটা নির্ভরশীল, তাই বলে যে একজন আরেকজনের প্রভু হয়ে যায় এমন তো না। তরলতা যেমন বৃষ্টির সাহায্য করতে গাছ যেমন পানির কাছে সাহায্য চায়, মেঘও সেরকম রুর সাহায্য চায়, জল বৃদ্ধির নিমিত্ত নদী বর্ষার সাহায্য চায়, মেঘ আবার নদীর নিকট ঋণী, কারণ মেঘ নদী থেকে পানি বাষ্পীভূত হয়েই তো মেঘ হয়। হ্যাঁ, মানে প্রত্যেকের ওপর একটা নির্ভরশীল, সেটাই বলতেছে। তাই বলে কি তরঙ্গিনী মানে নদী, কদম্বিনী মানে মেঘের স্বামী
বা বা কদম্বিনী তরঙ্গিনীর স্বামী, মানে একজন যেহেতু আরেকজনের উপর নির্ভরশীল, তাই বলে কি নদী কি মেঘের স্বামী হয়ে গেছে নাকি মেঘ নদীর স্বামী হয়ে গেছে, সেটা বলতেছে। এই স্বাভাবিক নিয়মের কথা ছাড়িয়া কেবল সামাজিক নিয়মে দৃষ্টিপাত করিলেও আমরা তাহাই দেখি, কেউ সূত্রধর, কেউ তন্তুরা ইত্যাদি। হ্যাঁ, একজন ব্যারিস্টার ডাক্তারের সাহায্যপাতি, মানে ব্যারিস্টারের মাঝে মাঝে ডাক্তারের প্রয়োজন হয়, ব্যারিস্টার অসুস্থ হলেই তো ডাক্তারের প্রয়োজন পড়বে, আবার ডাক্তারেরও ব্যারিস্টারের সাহায্য দরকার পড়ে, মানে ডাক্তারের যদি আবার আইনি সহযোগিতা লাগে তখন আবার ব্যারিস্টারের প্রয়োজন পড়বে, মানে প্রত্যেকেই প্রত্যেকের উপর একটা নির্ভরশীল, সেটা বলছে। কিন্তু তাই বলে যে ডাক্তার ব্যারিস্টারের স্বামী হয়ে যাবে কিংবা ব্যারিস্টার ডাক্তারের স্বামী হয়ে যাবে, বিষয়টা তো এমন না, সেটা এখানে বলতে চাচ্ছে ইনি। হ্যাঁ, যদি ইহাদের কেহ স্বামী বলিয়া স্বীকার না করেন, তবে শ্রীমতীগণ জীবনের চিরসঙ্গী শ্রীমান দিগকে স্বামী ভাবিবেন কেন? মানে স্বামী বলতে এখানে বলতে মালিক টাইপের, যে না এনারা তো কেউ কাউকে মালিক বা প্রভু বা কারো দাসত্ব করে না, তাই বলে নারীরা কেন সারা জীবন তাদের স্বামীদের দাসত্ব করবে, তাদেরকে মালিক মনে করবে বা নিজেদেরকে চাকরানি কেন মনে করবে, এটাই আসলে তিনি বলতে চাচ্ছে এখানে। হ্যাঁ, তো আশা করছি বুঝতে পারছে, এই ব্যাখ্যাটা আর পড়ছি না যেহেতু সহজে বোঝাই দিয়েছি। এরপরে লেখিকা বলছে, আমরা উত্তমার্ধ, তাহারা নিকৃষ্টার্ধ, আমরা অর্ধাঙ্গী, তাহারা অর্ধাঙ্গ। অবলার হাতেও সমাজ জীবনে মরণের কাঠি আছে, যেহেতু না জাগিলে সব ভারত লালনা, এ ভারত আর জাগিতে পারবে না, মানে মেয়েরা না জাগিলে তো আর ভারত জাগিতে পারবে না, সেটা বলছে। প্রভুদের বিরুদ্ধে কিংবা তেজস্বিতা জননীর ইচ্ছার উপর নির্ভর করে, তবে কেবল শারীরিক বলেই দোহাই দিয়ে অদূরদর্শী ভাতৃ মহোদয়গণ যেন শ্রেষ্ঠত্বের দাবি না করেন, শুধুমাত্র শারীরিক শক্তি আছে বলেই যেন ভাইয়েরা যেন নিজেদেরকে শ্রেষ্ঠ দাবি না করে, সেটা এখানে বলতে যাচ্ছে। লেখিকা এখানে পুরুষ এবং নারীর মধ্যে সামাজিক এবং সাংস্কৃতিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি বলেন যে নারীদেরও সমাজের জীবন মরণের ক্ষেত্রে ভূমিকা রয়েছে এবং তাদের হাতেও ক্ষমতা রয়েছে। উত্তমার্ধ এবং অর্ধাঙ্গিনী শব্দের মাধ্যমে তিনি নারীদের সম্মান, গুরুত্ব এবং ক্ষমতা দাবি করেছেন। পুরুষদের শারীরিক শক্তির দোহাই দিয়ে শ্রেষ্ঠতা দাবি করার বিরুদ্ধে তিনি সতর্ক করেছেন। লেখিকা মেনে নিয়েছেন যে পুরুষ এবং নারীর মধ্যে সম্পর্কের প্রকৃতি অনেকাংশে জননীর উপর নির্ভর করে, তবে শারীরিক শক্তি কখনোই শ্রেষ্ঠত্বের প্রমাণ হতে পারে না। যে শারীরিক শক্তি আছে বলেই যে পুরুষরা শ্রেষ্ঠ হয়ে যাবে, এমন যেন না হয়। এরপরে তিনি বলছে, আমরা পুরুষের ন্যায় সুশিক্ষা ও অনুশীলনের সম্যক সুবিধা না পাওয়ায় পশ্চাতে পড়ে আসছি। সমান সুবিধা পাইলে আমরাও কি শ্রেষ্ঠত্ব লাভ করিতে পারিতাম না? বলছে হ্যাঁ, আমরা যদি পুরুষের সমান সুবিধা পাইতাম তাহলে কি আমরাও শ্রেষ্ঠ হইতে পারতাম না? অবশ্যই। যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে সমান সুবিধা পাওয়ার কারণে এখন বিভিন্ন ক্লাসরুমে দেখো, তোমরাই নিজেরাই দেখো মেয়েরা কতটা এগিয়ে। মেয়েরা কিন্তু এখন 1 রোল 2 রোল করতেছে, হ্যাঁ A+ পাচ্ছে, গোল্ডেন A+ পাচ্ছে, প্রতিটা সেক্টরে এখন মেয়েরা এগিয়ে, সমান সুযোগ সুবিধা পাচ্ছে, তোমাদের সাথে একদম 1-to-1 কম্পিট করতেছে। সো আশৈশব আত্মনিন্দা শুনতেছি, তাই এখন আমরা অন্ধভাবে পুরুষের শ্রেষ্ঠত্ব স্বীকার করি এবং নিজেকে অতি তুচ্ছ মনে করি। মানে ওই ছোটোবেলা থেকেই নিজেদের মেয়েদেরকে নিন্দা করে সবাই, এজন্য তারা অন্ধভাবে নিজেদেরকে আসলে ওই অন্ধভাবে পুরুষদের শ্রেষ্ঠতা নিজেরাও স্বীকার করে নিয়েছে এবং নিজেদেরকে অনেক তুচ্ছ মনে করে মেয়েরা। অনেক সময় হাজার হোক ব্যাটা ছেলে এইরকম বলে আর কি, মানে গ্রামে এখনও বলে, কোনো একটা ব্যাটা ছেলে যদি দোষ করে বলে যে না হাজার হোক ব্যাটা ছেলেদের দোষ সবসময় ক্ষমা করে দেয়, কিন্তু এটাই তো ভুল। হ্যাঁ, ব্যাটা ছেলে আর মেয়ে ছেলে আবার কি দুজনেই সমান, এটাই আসলে লেখিকা এখানে বোঝাতে চেয়েছে। লেখিকা এখানে সমাজে নারীদের অবস্থান এবং পুরুষদের শ্রেষ্ঠতার ধারণার প্রতি সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে নারীরা সুশিক্ষা এবং সুযোগের অভাবে পশ্চাতে পড়ে আছে এবং সেই কারণে নিজেদের তুচ্ছ মনে করে। সমাজে আস্থাহীনতা এবং আত্মনিন্দা নারীদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ফলে তারা পুরুষের শ্রেষ্ঠতা অন্ধভাবে মেনে নিয়েছে। মানে মেয়েদেরও এখানে সমস্যা। লেখক এই মানসিকতার প্রতি প্রশ্ন তুলে ধরেছেন এবং সতর্ক করেছেন যে এই ভুল ধারণার কারণে নারীরা নিজেদের সম্ভাবনা পুরোপুরি বুঝতে পারে না। এরপরে লেখিকা বলছে, আমি ভগিনীদের কল্যাণ কামনা করি, তার ধর্মবন্ধন বা সমাজবন্ধন ছিন্ন করিয়া তাহাদিগকে একটা উন্মুক্ত প্রান্তরে বাহির করিতে চান না। মানসিক উন্নতি করিতে হইলে হিন্দুত্ব বা খ্রিস্টানি ছাড়িতে হইবে এমন কোনো কথা নেই। মানে তিনি বলতেছে যে মেয়েদেরকে আমি বলতেছি না যে তোমরা ধর্মবন্ধন বা সমাজবন্ধন থেকে ছিন্ন করে একদম বাইরে চলে আসো, হ্যাঁ এটা তিনি বলতেছেন না। বলতেছেন যে তোমাদের মনের উন্নতি করো, মানসিকভাবে দাসত্ব থেকে মুক্তি লাভ করো। সেটার জন্য তোমাকে যে ধর্মে আসো সেই ধর্মে থাকলেই হবে, তোমাকে যে হিন্দুত্ব বা খ্রিস্টানি ছাড়তে হবে এমন কোনো কথা নেই। আপন আপন সম্প্রদায়ের পার্থক্য রক্ষা করিয়া মনটাকে স্বাধীনতা দেওয়া যায় না। আমরা যে কেবল উপযুক্ত শিক্ষার অভাবে অবনত হয়েছি তাই বুঝিতে ও বুঝাইতে চাই। মানে আমরা শুধুমাত্র যে শিক্ষার অভাবে পিছনে পড়েছি এটাই শুধু আমি বোঝাতে চাচ্ছি। তাদের ধর্ম এবং সমাজের মধ্যে আটকে না থেকে মানে ধর্মকর্মও করবে এবং তার পাশাপাশি একটা স্বাধীন এবং উন্নত মানসিকতা অর্জন করার জন্য প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তিনি মনে করেন নারীদের উন্নতির জন্য তাদের ধর্ম এবং সমাজের পরিচয় পরিবর্তন করার প্রয়োজন নেই, বরং তারা তাদের নিজস্ব পরিচয় এবং পার্থক্য রক্ষা করেও
মানসিক স্বাধীনতা অর্জন করতে পারে। লেখিকা এই বার্তা দিয়েছেন যে নারীরা শুধুমাত্র উপযুক্ত শিক্ষার অভাবে পিছিয়ে আছে, সেটা বুঝতে চায় এবং বোঝাতে চায়। এরপর লেখিকা বলছে, অনেকে হয়তো ভয় পেয়েছেন যে এত কথা বলতেছি, ওরে বাপরে বাপ, মনে হয় যে একটা পত্নী বিদ্রোহের আয়োজন করা হয়েছে, স্বামী স্ত্রী মনে হয় যুদ্ধ ক্ষেত্র বাঁধানোর জন্য বোধহয় আসছে বেগম রোকেয়া। আসলে বিষয়টা এমন না। অথবা বলতেছে, অনেকে হয়তো বা ভাবতে পারে যে ললনাগণ দলে দলে উপস্থিত হইয়া বিপক্ষে রাজকীয় কার্যক্ষেত্র হইতে তারাইয়া দিয়ে দিবে, সেই পদগুলো অধিকার করবেন। মানে মনে হচ্ছে যে এই কথাগুলো শোনার পরে মেয়েরা মনে হয় একদম তাদের রক্ত গরম হয়ে যাবে, বলবে যে ওরে বাপরে বাপ, আমাদের এতদিন থেকে আমাদেরকে অধিকার দেয় নাই, আমরা এসে একদম সব পুরুষদের রাজক্ষেত্র সব একদম দখল করিয়ে নেব, পুরুষদেরকে সেখান থেকে পদগুলো থেকে সরাই দিব, আমরা সেগুলো নিব। সামলা পরবো, মানে মাথায় উকিলের পরিধি যে পাগড়ি পরবো, চোগা পরবো, মানে এক ধরনের জামা পরবো, পরে টোরে আইন কানুন পুঁজি পুঁথি যা আছে সব পুরুষদের কাছ থেকে একদম লুঠিয়ে নিব, লুণ্ঠন করে নিব। অথবা সদল বলে কৃষিক্ষেত্রে উপস্থিত হইয়া, মানে মেয়েরা একদম দলবল নিয়ে কৃষিক্ষেত্রে উপস্থিত হয়ে যারা কৃষক রয়েছে এদেরকে তাড়াইয়া দিবে, তাড়াইয়ে দিয়ে তাদের শস্যক্ষেত্র দখল করে নেবেন, হাল গরুগুলা সব কাড়িয়ে নেবেন। তবে তাহাদের অভয় দিয়ে বলতে চাই, মানে পুরুষদেরকে বলতে চাই, অভয় দিয়ে বলতে চাই, ভাই নিশ্চিত থাকুন, তোমাদের এইরকম আমি কথা বলতেছি না, মেয়েদেরকে আমি এগুলো বলি নাই, যে তোমরা নিশ্চিত থাকো পুরুষেরা, মেয়েরা এরকম আন্দোলন করবে না, তোমাদের এগুলো দখল করবে না। এটা আসলে মজা করে বলতেছেন উনি, যে তোমরা যদি আবার এগুলো ভয় পেয়ে যাও যে পত্নী বিদ্রোহের আয়োজন করা হয়েছে, মেয়েরা যদি আবার দলে দলে তাদের খেপে গিয়ে আবার এগুলো এরকম করে, তো ছেলেদেরকে বলতেছে যে তোমরা নিশ্চিত থাকুন, আমি তাদেরকে এগুলো বলি নাই, মেয়েরা এরকম করবে না। তো সেটাই এখানে বলতে চাচ্ছে। এরপরে কি বলছে, যে পুরুষগণ আমাদিগকে সুশিক্ষা হইতে পশ্চাৎপদ রাখিয়াছেন বলিয়াই আমরা অকর্মণ্য হইয়া গিয়েছি। মানে পুরুষরা যদি আমাদেরকে সুশিক্ষা থেকে বঞ্চিত না করতো, আমাদেরকে পিছনে না রাখতো, আমরা কিন্তু এরকম অকর্মণ্য হইতাম না, আমরাও সমাজে অবদান রাখতাম, আমরাও পুরুষের সংসারে আরও বেশি অবদান রাখতাম। ভারতে ভিক্ষু ও ধনবান এই দুই দল লোক অলস। বলছে ভারতে ভিক্ষুকরাও অলস, ওরা যদি অলসতা কাটাইতো, ওরা নিজেরা গিয়ে কর্ম করতো, ধনবান লোকেরাও অলস, ওই ধন যখন আসে তখন ওরা আর কাজ করতে চায় না, ওরাও অলস। এবং ভদ্র মহিলারাও দল কর্তব্য অপেক্ষা, ভদ্র মহিলার যে দল, ওরাও কর্তব্য অপেক্ষা অল্প কাজ করে, মানে মহিলারাও ওই তাদের যেটুকু কর্তব্য সেইটুকু কাজ করে না, তারাও কম কাজ করে, সেটাই এখানে বলতে চাচ্ছি। লেখিকা বলেছেন যে পুরুষদের কারণে নারীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে এবং তাদের মধ্যে কর্মবিমুখতা তৈরি হয়েছে। তিনি ভিক্ষুক এবং অলস ধনী লোকদের উদাহরণ দিয়ে নারীদের অলসতা তুলনা করেছেন এবং তাদের কর্মক্ষমতার অভাবে সমালোচনা করেছেন। এরপরে তিনি বলছেন যে আমাদের আরামপ্রিয়তা খুব বাড়িয়াছে, আমাদের হস্ত, মন, পদ, চক্ষু ইত্যাদি সদ্ব্যবহার করা হয় না। 10 জন রমণী রত্ন একত্র হইলে ইহার উহার বিশেষ আপন আপন অর্ধাঙ্গের নিন্দা কিংবা প্রশংসা করিয়া বাকপটুতা দেখায়। বলতেছে আমরা নারীরা কিন্তু খুব আরামপ্রিয়তা, আমরা আসলে সেরকম কোনো কাজকাম করি না, আমাদের হস্ত, মন, পদ, চক্ষু এগুলো সঠিকভাবে আমরা ব্যবহার করি না। আমরা বলছে যে 10 জন মহিলা যদি একসাথে হয় তখন দেখা যায় সবসময় নিজেদের গুণগান গায় বা ওর গুণগান গায় বা ওর গীবত গায় বা নিজের স্বামীর প্রশংসা করতে আসলে বাকপটুতা দেখায়, মানে কথা বলা কে পটুকে ওইটুকুতেই তাদের সীমাবদ্ধ। আবশ্যক হইলে কোন্দলও চলে, আবার যদি কথায় কথায় লেগে যায় তখন আবার ঝগড়াও চলে। আশা করি এখন স্বামী স্থলে অর্ধাঙ্গ শব্দটা প্রচলিত হইবে। আসলে এখানে তিনি কিছুটা আক্ষেপ করে বাকি পুরুষদেরকে একটু অভিমান করে কথাটা বলেছেন, মানে আপনাদেরকে যে স্বামী বলা হয়, মানে মালিক বলা হয়, এখন থেকে আশা করছি অর্ধাঙ্গ শব্দটা প্রচলিত হবে, মানে আমাদেরকে নারীদেরকে যেহেতু অর্ধাঙ্গী বলা হয়, তাহলে তোমরা এখন অর্ধাঙ্গ মানে হয়ে যাও, বা তোমাদের ক্ষেত্রে এখন অর্ধাঙ্গ শব্দটা প্রচলিত হোক, এটাই আসলে বলতে চাচ্ছে। বাস্তবে তিনি চাচ্ছেন না যে ছেলেদেরকে অর্ধাঙ্গ বলা হোক, মানে তার কথার টোনটা এরকম যেন নারীদেরকে যেন সমান সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদেরকে যেন মানসিক দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয় এবং মেয়েদেরাও যেন সুশিক্ষা গ্রহণ করে তাদের এই নিজস্ব মানসিক দাসত্ব থেকে নিজেদেরকে মুক্তি লাভ করতে পারে, তাহলে আর স্বামীদেরকে বা পুরুষদেরকে অর্ধাঙ্গ বলা লাগবে না। এটাই আসলে মূলত তার কথা। লেখিকা এখানে সমাজে নারীদের অপ্রয়োজনীয় কাজ, এই যে অপ্রয়োজনীয় কাজ যেমন অযথা গীবত করা এবং তাদের ভ্রান্ত মনোভাবের সমালোচনা করেছেন। তিনি বলেন যে নারীরা নিজের জীবনকে উপভোগ করতে গিয়ে নিজের কাজ, মন এবং শরীরের যথাযথ ব্যবহার করেন না। তারা একে অপরকে শুধুমাত্র প্রশংসা বা নিন্দার মাধ্যমে মূল্যায়ন করে, যা তাদের বুদ্ধির অপব্যবহার হয়, যেটা গ্রামে বেশি হয়। লেখিকা মনে করেন যে নারীদের মধ্যে সমান অধিকার এবং সমান সম্মান প্রতিষ্ঠিত হলে স্বামী শব্দের পরিবর্তে অর্ধাঙ্গ শব্দটি বেশি গ্রহণযোগ্য হবে, যা সমান অংশীদারিত্ব এবং সম্মানকে প্রতিফলিত করে। মানে স্বামীর বিকল্প হিসেবে তাদেরকে যদি অর্ধাঙ্গ বলা হইতো, তাহলে এই শব্দটা এমন হইতো যে না ঠিক আছে, এরা অর্ধাঙ্গ এরা অর্ধাঙ্গী, তখন সমান সমান অধিকার অংশীদারিত্ব, তখন এটা আসলে বেশি প্রতিফলিত হইতো, এটা আসলে বলতে চাচ্ছে।
বাস্তবে উনি বলেন নাই এটা এই শব্দটা প্রচলিত করলেই যে সব হয়ে যাবে, বিষয়টা এমন না। বিষয়টা বলছে যে নারীদের পুরুষদের যেন সমান অধিকার থাকে, তাদেরকে যেন নারীদেরকে যেন সমান সুশিক্ষা দেওয়া হয়, তাদেরকে যেন ছোটোবেলা থেকে এটা বোঝাই না দেওয়া হয় যে তোমরা পুরুষের সাথে পারবা না বা তোমরা পুরুষের আজীবন দাসত্ব বোধ করতে হবে, এই চিন্তাগুলো যেন তাদেরকে না দেওয়া হয়। লেখাপড়ার ক্ষেত্রেও যেন তাদেরকে পুরুষের থেকে কম ভাবা না হয়, কখনো যেন এটা ভাবা না হয় যে না মেয়েরা বিয়ে করবে চলে যাবে, ও তার আমাদের দিবে না, ওদেরকে লেখাপড়া করার কী দরকার, এই চিন্তা ভাবনাগুলো যেন না করা হয়, তাদেরকেও যেন সমান সুযোগ সুবিধা দেওয়া হয়, সেই কথাগুলো তিনি এখানে বলেছেন। এটা হলেই আর পরবর্তীতে ওই পুরুষদেরকে অর্ধাঙ্গ বলা লাগবে না। এটাই আসলে মূলত তার উদ্দেশ্য। আশা করছি খুব সহজে বুঝতে পারছেন, আশা করছি খুব সহজে বোঝা গেছে। এটা আসলে অতটা কঠিন না, খুব সহজে, কিন্তু তারপরেও অনেক লাইন বুঝতে অসুবিধা হবে যদি শিক্ষক না বুঝিয়ে দেন। এই জন্যই আমি আসলে বোঝাই দিলাম। এখন আশা করছি এই গল্প থেকে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন আসুক, সৃজনশীল প্রশ্ন আসলে তো কোনো ব্যাপারই না, একদম ফাটাই দিবে, যারা আমার ক্লাস করেছে ঠিকমতো ফাটিয়ে দিবে একদম। হ্যাঁ, ঘ নম্বর প্রশ্নের উত্তর কেউ আটকাইতে পারবে না। তো এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা যদি বাংলা ইংলিশ আইসিটি ভালো করতে চাও, যদি এ প্লাস পেতে চাও, মিস করিও না বাবা। আমার বাংলা ইংলিশ আইসিটি, বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস, আইসিটি ম্যাজিক বইগুলো কিনতে ভুল করিও না। night24.com থেকে কিনবা, অথবা সেখানে যদি অর্ডার করতে অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে সরাসরি ফোন না দিয়ে সরাসরি নাম ঠিকানা এসএমএস করে দিবে, এসএমএস করে দিয়ে বলবে যে ভাই আমার এই বই লাগবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।